এবার শুনবো দিনের ঘটনা। দিনের শুনি আপনার প্রথম ঘটনাটা। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি। তো আমার ফ্রেন্ডকে তার কাজিন ঘটনাটি যেভাবে বলে ঠিক আমি সেভাবে শেয়ার করছি। তো ঘটনাটি হচ্ছে রাসেল ভাই ইন্ডিয়ার একটি ঘটনা। তো ইন্ডিয়ার দিল্লি থেকে কিছু দূরে নইদা নামক একটা জায়গা আছে। তো ওইখানটায় বেশ কিছু আইটি পার্ক রয়েছে। তো ওই আইটি পার্ক গুলোতে হচ্ছে আপনার এমএনসি কিছু কোম্পানিগুলো সেখানে আপনার সেই আইটি পার্ক কানেক্টেড স্টোরি, রাইট? এবং এটা অনেকেই জানে। জি, এটা ওয়েল নোন। তো ওই আইটি পার্ক গুলোতে আপনার হচ্ছে এমএনসি কোম্পানিগুলোতে ভর্তি একেবারে সেখানে। তো আমার ফ্রেন্ডের যে কাজিন তাকে ঘটনাটা বলে, তো ঠিক সে যেভাবে বলে আমি ওইভাবে বলছি। তো ফ্রেন্ডের কাজিন সে গ্রাজুয়েশন শেষ করেই সেই নইদার আপনার কোন একটা আইটি পার্কের কোন একটা কোম্পানিতে এমএনসিতে তার জব হয়ে যায়। তো সেখানে সে জব শুরু করে। তো জব শুরু করার পর এটা 2004-এর দিকের ঘটনা রাসেল ভাই। তো সে জব শুরু করার পর সে যেহেতু নতুন ছিল তো ইনিশিয়ালি তাকে শিফটে ডিউটি করতে হতো সেই অফিসে। তো যখন আসলে আমি এটা শুনি তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে আমি যে প্রফেশনে আছি ওইটাও কিন্তু মানে সেম, মানে শিফটে কাজ করতে হয়। তো সে যখন শিফটে কাজ করতো তো সে লক্ষ্য করতো যে তাদেরকে ম্যাক্সিমাম টাইম রাতেই অফিস করতে হতো। তো কিছুদিন অফিস করার পর সে লক্ষ্য করলো যে আপনার নাইট শিফটে যারা নিউ জয়েন করেছে তাদেরকে শুধু নাইট শিফটে কাজ করতে হয়। তো তারা কাজ করতো, তো তারা অনেকে মিলে রাতের বেলা কাজ করতো। তো তাদের মধ্যে যেটা ছিল যে আপনার তারা কাজের পেশায় যখন কম থাকতো তো তারা করতো কি যে নিজেরা মিলে আপনার কেউ ঘুমাতো আর অন্য মানে একজন ঘুমালে অন্য একজন কাজ করতো। ঠিক আবার একটু সময় পর সে ঘুমাতে যেত, যে ঘুমাচ্ছে তাকে উঠিয়ে দিয়ে কাজটা বুঝিয়ে দিচ্ছে। তো এভাবে করে তারা কাজ করতো এবং তাদের টাইমটা ছিল রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। তো এরকম অফিস করার পর আপনার কয়েকদিন করার পর তো তাদের এই আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল তার এক কলিগ হঠাৎ আপনার সে অফিস আসা বন্ধ করে দেয়। তো তখন আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল তো সে ওই তার কলিগকে ফোন দেয়। তো আমরা যেহেতু জানি যে প্রতিটা কোম্পানির কিছু এইচআর পলিসি থাকে, তো আমার ফ্রেন্ডের কাজিন তার সেই কলিগকে সেটা বোঝানোর জন্য তাকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পর সে যেটা বলে যে সে অফিসে আসবে না এবং সে নাইটও করবে না ওই অফিসটায়। তো এটা শোনার পর সে ওই মেয়েটার বাসায় যায়। তো মেয়েটার বাসায় গিয়ে সে যে দেখে সে মেয়েটা তার বাসার বেলকনিতে বসে আছে। তো বাসায় যাওয়ার পর তার কাছে প্রথমে ব্যাপারটা অদ্ভুত লাগে যে সে হঠাৎ কেন অফিসে কেন আসবে না। তো সে ওই মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি অফিসে কেন যাবা না, স্বাভাবিক উনি জিজ্ঞেস করে। তো মেয়েটা কোনো রেসপন্স করছে না তার কথায়। তো মেয়েটা তার দিকে তাকিয়ে মানে কেঁদে দেয়। তো মেয়েটা কেঁদে দিয়ে তাকে তার বাম হাতটা ওই ফ্রেন্ডের কাজিনকে দেখায়। তো উনি তার বাম হাতটা দেখে যে তার বাম হাতে খুব ডিপলি কয়েকটা স্ক্র্যাচ। তো তখন তার কাছে ব্যাপারটা বেশ মানে অবাক হয়ে যায় দেখে। তো তখন উনি গেস করে যে হয়তো বা কেউ তার সাথে মিসবিহেভ করেছে কিনা। তখন সে তার কলিগকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কেউ কোনো মিসবিহেভ করেছে কিনা। তখন সে বলে যেটা যে এটা কোনো মানুষ করে নেই। সে কাঁদতেছিল এবং বলতেছিল এই কথাটা, সে নিয়েই বলছে এটা। হ্যাঁ। তো সে তখন বলে যে তাহলে কি কোনো পশু প্রাণী এরকম কিছু। তখন সে মানে বলতে চাচ্ছে না এমন একটা অ্যাটিটিউড। তো তাকে অনেক জোরাজোরি করার পর ওই মেয়েটা যেটা ওই তার কলিগ তাকে যেটা রিপ্লাই করে সেটা হচ্ছে যে ওই স্ক্র্যাচ গুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, মানে দেখে মনে ছিল মানে 2-3 দিনকার আগে কোনো একটা স্ক্র্যাচ হয়েছে তার হাতে। তো মেয়েকে অনেক জিজ্ঞেস করার পর মেয়েটা যেটা বলে, তার কলিগ যেটা বলে যে লাস্ট 2 দিন আগে যখন তার লাস্ট সে নাইটটা করে আসে সেই অফিস থেকে, সেদিনকার ঘটনা। তো সেই দিন ডিয়ার লিসেনার, ভূতপ্রেমের বাছাই করা এপিসোডে সকলকে জানাই স্বাগতম। এই এপিসোডের মধ্যে আপনারা শুনতে পাবেন সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনার মধ্যে। চলুন প্রত্যেকটি ঘটনা আমরা শেষ পর্যন্ত শুনে আসি। তার কলিগ আর আমার ফ্রেন্ডের কাজিন তারা একসাথেই কাজ করতেছিল অফিসে। তো তাদের ফ্লোরে তাদের যে বেটা ছিল তো ওই বেটার মধ্যে তারা দুইজনই রাতের বেলা কাজ করতো। তো আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল সে হচ্ছে কি সে ব্রেক নিয়ে ঘুমিয়েছিল তার ডেস্কের মধ্যে। তো আর তার কলিগ যে সে কাজ করছিল তো সে তখন নেট সার্ফিং করতেছিল। তখন মোস্ট অ্যারাউন্ড আপনার 3টা কি 3:30 হবে রাত। তো এই সময় তাদের পাশের ডেস্কে ফোন বেজে ওঠে। তো তার কলিগ গিয়ে সেই তার ডেস্ক থেকে উঠে ওই ডেস্কের ফোনটা পিক করতে যায়। যখনই সে ফোনটা পিক করতে যায় তখন ফোনটা কেটে যায়। তো সে আবার তখন সে তার নিজের ডেস্কে চলে এসে তো নিজের ডেস্কে আসার পর সে ভাবতেছিল যে ওই ডেস্কে তো আসলে ফোন আসার কথা না, কারণ ওই ডেস্কটায় যিনি বসেন তিনি হচ্ছে তাদের একজন সিনিয়র অফিসার এবং তার শিফট হচ্ছিল ডেতে, মর্নিং এ। তো অবভিয়াসলি তার ডেস্কে রাতের বেলা কোনো ফোন আসার কথাই না। তো যাই হোক সে আর মানে ততটা ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। তো সে চিন্তা করলো যে আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই।
তার কলিগ চিন্তা করতে যে সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে আমার ফ্রেন্ডের কাজিনকে উঠিয়ে দিবে এবং সে একটা ন্যাপ নিবে। তো যেই সে ওয়াশরুমের দিকে যায়, তো ওয়াশরুমে গিয়ে উনি ফ্রেশ হয়। তো ফ্রেশ হওয়ার পর রাসেল ভাই, আমি আগেই বলেছি যে ওই বেটাতে কিন্তু তারা দুইজনই ছিলেন। তো উনি যখন সে ওয়াশরুম থেকে বের হয়, তো উনি ফিল করলেন কোনো মানে কেউ হবে না ওখানে, আর কেউ ছিল না। উনি জাস্ট ফিল করলেন যে কিছু একটা এসে তার বাম হাতের আর্মসের দিকে জাস্ট ব্রাশ করে দিল। ব্রাশটা এরকম ছিল যে আপনার শার্প কোনো ব্লেড অথবা সেফটি পিনস টাইপের কিছু দিয়ে যদি ঘষা দিলে যেরকম হবে ঠিক ওই রকম একটা স্ক্র্যাচ, এবং যে জায়গাটা স্ক্র্যাচ পড়েছে ওই জায়গার মাংসপেশিগুলো আপনি স্কুইল করতেছিল। আচ্ছা। তো সে এটা দেখে সে চারপাশে দেখে যে সেখানে কেউ নেই সে ছাড়া, এবং সে কোনো কিছুর সাথে মানে আঘাতপ্রাপ্ত হয়নি যে এরকম কিছু একটা হবে। তো সে সেটা ধরে হাত দিয়ে চেপে ধরে আপনার সে আগে বাড়তেছিল। তো আগে বাড়ার সময় সে লক্ষ্য করলো যে তার যে কলিগ, যে আমার ফ্রেন্ডের যে কাজিন, সে যে মাথা রেখে ডেস্কে ঘুমাচ্ছিল তার পাশে আরো দুজন মানুষ। আচ্ছা। দূরে থেকে তার কাছে মনে হচ্ছিল। তো এটা দেখার পর সে একটু স্লো হয়ে যায়। আচ্ছা। তো সে কাছাকাছি যাওয়ার পর লক্ষ্য করলো যে আসলে সেই দুইটা কোনো হিউম্যান বডি না, শ্যাডোর টাইপের কিছু একটা ফিগার হবে, দুইটা ফিগার ঠিক পাশের ডেস্কে ঠিক ওর মতো করেই শুয়ে আছে। তো সাডেন টাইম যেটা হয় যে আমার ফ্রেন্ডের কাজিনের ডেস্কে আপনার ফোন আসে, ওনাদের সুপারভাইজার উনি ফোন দেন, কিছু অর্ডারের কিছু কাজ ছিল। আচ্ছা। তো ওই আমার ফ্রেন্ডের কাজিন সে উঠে ফোনটা পিক করে, তো স্বাভাবিকভাবে উনি কথাটা বলেন। তো এটা দেখার পর সে একটু সাহস পায়, তো সে তার সামনে গিয়ে হেঁটে গিয়ে বসে, এবং সে কিন্তু পুরো ট্রমাটাইজ একেবারে মানে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে, কোনো কথা বলতেছে না। তখন ফ্রেন্ডের কাজিন তাকে কয়েকটা কোশ্চেন করে, বাট সে কোনো রিপ্লে করতেছে না, সে একেবারে মানে ট্রমা হয়ে আছে। তো যাই হোক, সে ব্যাপারটা করেনি। তো সকালবেলা সে মেয়েটা বাসায় চলে যায়। তো তারপর থেকে হচ্ছে তার এই ঘটনা, সে অফিসে যাবে না। তো এটা শোনার পর ওই ফ্রেন্ডের যে কাজিন, তার কাছে ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে। তো প্রথম সে চিন্তা করতে লাগলো যে তার কাছে একটু খারাপ লাগে যে সেও তো তার সাথে ছিল, বাট সে তো কোনো কিছু ফিল করেনি ওই রাতে। তো সে যেটা করলো, সে প্রথমে চিন্তা করলো যে হয়তো বা তার কলিগের হ্যালুসিনেট হইতে পারে, কিন্তু সে আবার চিন্তা করতেছে যদি হ্যালুসিনেটই হয় তাহলে তার এরকম স্ক্র্যাচ মানে ডিপ স্ক্র্যাচ হওয়ার কথা না, কিন্তু ট্রমা হওয়ার কথা না তার। তো যাই হোক, সে ওই বাসা থেকে চলে আসে। তো সে বাসা থেকে চলে এসে সে অফিসে তাদের সুপারভাইজার যিনি ছিলেন তাকে ঘটনাটা পুরোটা খুলে বলে সেই অফিস সম্পর্কে, যে ওই কলিগের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে। তখন সেই তাদের যে সুপারভাইজার উনি খুব স্ট্রেঞ্জলি ব্যাপারটাকে না খুব নর্মালি নিলেন, খুব একটা মানে পাত্তা দিলেন না, উড়িয়ে দিলেন। তো তখন এই ব্যাপারটা তার কাছে খুব সাসপিশিয়াস লাগে যে এমন কেন রিঅ্যাক্ট করলো। তো যাই হোক, তো তারপরের দিন ওই আমার ফ্রেন্ডের কাজিনের আপনার ছিল নাইট শিফট ছিল। তো সে নাইট শিফটে যখন কাজ করতেছে তখন তার সাথে যে কলিগ গুলো ছিল সবাই হচ্ছে তার সাথে নিউলি জয়েন করছে সবাই। তো উনি সবার সাথে বলতেছিল যে এরকম শুধু আমরাই কেন, নতুনদেরই কেন নাইট শিফটে কাজ করতে হচ্ছে, পুরাতনরা নাই কেন। তখন তারা বলতেছে যে অনেকের কাজ নেই, বাট তাদেরকে জোর করেই মানে রাতের বেলা অ্যাসাইন করা হচ্ছে কাজের জন্য। তো তারা বলতেছে যে আসলে এই ব্যাপারে কোনো কমপ্লেন করো লাভ হবে না, বা সিনিয়ররা তাদের কথাকে কোনো পাত্তাও দিত না। তো যাই হোক, সেদিন রাতে তারা নিজেরা মিলে এগুলো শেয়ার করে। তো শেয়ার করার পর রাসেল ভাই সকালবেলার দিকে তারা সবাই চলে যাবে, অফিস শেষ। তো রাতের বেলা তারা নিজেরা ওই কলিগের ঘটনাটা নিজেরা বলে। তো যখন তাদের অফিসে যে ক্যাব ছিল, ক্যাবটা তাদেরকে নেওয়ার জন্য আসে অফিসের নিচে, তখন সে ক্যাবের ড্রাইভার মানে সবাইকে একসাথে দেখার পর তখন ওই আমার ফ্রেন্ডের কাছে একটু উনি অনেক স্লিপি একটা মুডে ছিল, যে ঘুম পাচ্ছিল তার বেসিক্যালি রাতে জাগার অভ্যাস ছিল না। তো সেই ড্রাইভার সবাইকে একসাথে দেখে বলতেছে যে আজকে কি কেউ কোনো ভূত দেখছে নাকি, মানে সেই ড্রাইভারই বলতেছে যে এত মানুষ কেন একসাথে, এত মানুষ কেন আমি দিয়ে আসতে হবে। তখন না এটা শোনার পর তার ঘুম ভাবটা কেটে যায়। তখন তারা সবাইকে ক্যাবটায় বসে। তো বসার পর সেই ড্রাইভারই তাদেরকে মানে বাকি ঘটনাটুকু বলতেছে যে আসল কাহিনীটা কি। তো ওই জায়গার যে ঘটনা আমি রাসেল ভাই বলছি, এখন যেটা বলছি, তো এটা প্রায় ওই দিল্লির আপনার নইদা এলাকার সবাই জানে, এবং গুগলও সার্চ করলে অনেকে কিন্তু এই ব্যাপারে জানতে পারবেন যে আপনার 98 ডিসেম্বরের দিককার ঘটনা। তখন ওই নইদা যে প্লেসটা যেখানে আইটি পার্কগুলো আছে, সেই জায়গাটা অনেকটা ডিজার্ট ছিল, অত বেশি ওয়েল ডেভেলপড ছিল না, জাস্ট কয়েকটা আইটি ফার্ম ছিল সেখানে। তো ওই জায়গারই তাদের অফিসটা যে বিল্ডিং এর যে ফ্লোরে, ওই বিল্ডিং এরই সেম ফ্লোরে একটা আইটি ফার্মে দুটো বোন জব করতো একসাথে। তো দুইটা বোন জব করতো। তো তাদেরকে একটা স্টলকার প্রায়ই তাদেরকে উত্ত্যক্ত করতো, আসা যাওয়ার পথে কথা বলার চেষ্টা করতো। তো কিন্তু ওই দুই বোন যে ওই আইটি ফার্মে জব করতো তারা কিন্তু ওই লোকটাকে পাত্তাই দিত না একেবারে। তো একদিনকার ঘটনা যেটা হয় যে ওই দুই বোন তারা একসাথে রাতের বেলা অফিস করতেছিল। তো ওই স্টলকারটা এসে ছুরি নিয়ে আসে সেই অফিসের ভিতরে। তো দুজনকে ছুঁয়ে আঘাত করে স্ট্যাপ করে মেরে ফেলে। তো মেরে ফেলার পর সে চলে যায়। তো এই ঘটনাটা ঘটার পর সেই অফিসটা বেশ ওয়েল নোন ছিল, আমি আপনার সেটা নামও বলছিলাম বাট এখন বলছি না।
তো তারা যেটা করে যে ব্যাপারটাকে মিডিয়াতে লিক করতে দেয়নি, তারা ব্যাপারটাকে নিজেরাই ধামাচাপা দিয়ে দেয়। তো তারপর থেকে যে ঘটনাগুলো ঘটা শুরু হয়, যেরকম যে রাতের বেলা যারা ডিউটি করতো মানে ব্যাপক প্রবলেম হতো সেখানে। ওই একই ফ্লোরে অনেকের কমপ্লেন এমন ছিল যে তাদের কমপ্লেন গুলো ছিল এরকম যে যেখানটায় সেই দুই বোনকে ছুঁয়াঘাত করে মেরে ফেলা হয় ওই জায়গাটাতেই যারা রাতের বেলা বা দিনের বেলা অফিস করতো তারা কিছু না কিছু মানে খারাপ কিছু এক্সপিরিয়েন্স করতো। তো এমন একটা সময় হয় যে একটা সময় গিয়ে সে এলাকাটাকে পুরো হন্টেড প্লেস হিসেবে সবাই মানে লোকমুখে পরিচিতি পেয়ে যায় সেই জায়গাটা। এবং যেটা হয় যে সবচেয়ে বেশি শোনা যায় যেটা যে অনেক অফিসের এমপ্লয়ি সেই অফিস ছেড়ে দেয় এবং হচ্ছে কিছু এমপ্লয়ি আপনার পাগল হয়ে যায়, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়। আপনার একটা হচ্ছে যে 3 জন এমপ্লয়ি ছিল, তারা সেই ঘটনার 5 মাসের মধ্যে 3 জন একই সাথে মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়। এবং সবচেয়ে বেশি যেটা শোনা যায় রাসেল ভাই সেটা হচ্ছে বৈষ্ণবী নামে একটা মেয়ে ছিল সেই অফিসটাতে। তো সে ওই অফিসটাতে জব করতো। তো একদিন যেটা হয় তাকে অচেতন অবস্থায় সকালবেলা অফিস থেকে হসপিটালাইজড করা হয়। তার ফুল বডিতে অনেক স্ক্র্যাচ ছিল এবং হসপিটালাইজড করার পর তারা জানতে পারে যে সে রাতের বেলা কি হয়েছে সে কিছুই বলতে পারে না। সে তার বাক যে শক্তিটা ছিল, কথা বলার যে শক্তিটা ছিল, সে রাতের ইনসিডেন্টের পর সে তার কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলে। এবং এটার উপরও কিন্তু রাসেল ভাই লাস্ট ইয়ার ইউটিউবে একটা ভিডিও বানানো হয় ওই মেয়েটার ঘটনার উপরে। তো এটা করার পর ওই অফিসটা সেখান থেকে চলে যায়। তো বেশ কয়েক বছর সেটা মানে ওই অফিসটা বন্ধই থাকে। তো তারপরে গিয়ে তাদের এই কোম্পানিটা, আমার ফ্রেন্ডের কাজিনের এই কোম্পানিটা সেই বিল্ডিং এ অফিস দেয়। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিনের কাছে। ভাইয়া, এটা আমি যে ঘটনা তো বলবো, নভেম্বর 3 তারিখ মঙ্গলবার ছিল। সেটা যে আমাদের কামরাঙ্গীচর এলাকার আলীঘাট একজন ব্যবসায়ী কসমেটিক্স, তো উনি একটা পণ্য তৈরি করেন যেটা ওরই এলাকা আরেকটা লোক সেই পণ্যটা তৈরি করে মার্কেটের মধ্যে কম রেটের মধ্যে ছাড়াতে উনি একটু খুব রাগান্বিত হন। একই পণ্য এবং কম মূল্যে ছাড়া, তার জন্য একটু লসের ব্যাপার হয়। তো উনি তার সাথে প্রতিবাদ সরাসরি না করে উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন সহযোগিতা নেওয়ার জন্য, যে ওনাকে যেন ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়, উনিও যেন বিছানা পড়ে থাকে, ব্যবসা যেন উনি না করতে পারে। উনি তান্ত্রিকের সাহায্যে এই কাজটা করতে গেছেন। তো যখন তান্ত্রিকের কাছে গেছেন ওই এলাকার, তান্ত্রিক বলছে ঠিক আছে, ওকে ওর সবকিছু ক্ষতি করে দেব, তো আমাকে কিছু জিনিস এনে দিতে হবে এবং 50,000 টাকাও লাগবে। তো উনি বলছে যে শনিবার দিনের বেলায় যে লোকটাকে দাফন দেওয়া হয় মাটি, সেই সন্ধ্যার সময় ওই মৃত ব্যক্তির মাথার কাফনের কাপড়টা কেটে আনতে হবে এবং তার পিঠের কিছু মাটি নিয়ে আসতে হবে এবং তার হাতের মধ্যে ওই লোকের নাম, যে লোকটাকে ক্ষতি করা হবে তার নাম লিখে দিতে হবে হাতের মধ্যে। তো উনি প্রস্তুত হয়েছে, মানে ওই মৃত ব্যক্তির হাতের মধ্যে ক্ষতিগ্রস্ত লোককে ক্ষতি করবে তার নামটা লিখতে হবে। তো উনি সবকিছু প্রস্তুত। ভয়ঙ্কর সব ব্যাপার মানে কি এগুলো মানুষ করে। আচ্ছা। এবং পরবর্তীতে যখন উনি কবরস্থানে গেছেন, তো যিনি কবর খোঁড়া হয় ওনার সাথে বাজেট করে মানে 300 টাকা করে কবরটা একটা খোঁড়া হয়েছে সন্ধ্যার সময়। কবর খোঁড়ার পর উনি কবরে নামছেন। উনি কবর যখন নামছেন এবং যখন মাথার কাপড়টা কাটলেন তখন তিনি খুব ভালোই ছিলেন, কোনো সমস্যা ছিল না, ভয়ও ছিল না। যখন উনি লাশটাকে মানে উপরে উঠে উনি একটু হাত দিয়ে ঠেলে দিয়ে মাটিটা 1 মুঠ নিলেন, তখন উনার ভিতরে একটু খারাপ ছিল। এবং যখন সে হাতটার মধ্যে তার নামটা লিখলো, যে লোকটাকে ক্ষতি করা হবে ওই লোকের নামটা যখন হাতের মধ্যে লিখছে, তখন তাই সে বলতেছে আমার পুরো শরীর মনে হইতেছে পিঁপড়া কামড়াইতেছে, চুলকানো শুরু করছে, এমন অবস্থা, জ্বালা পোড়া, পুরো শরীরটা চুলকানো শুরু করছে এবং খুব খারাপ অস্থিরতা লাগতেছিল। তারপর আমার জিনিস যখন প্রয়োজন আমি সবকিছু নিয়ে সেই আবার কবরটাকে মাটি চাপা দিয়ে আমি নিয়ে আসি বাসায়। তো বাসায় যখন আনা হয় তখন ওনার খুব শরীরটা টায়ার্ড হয়েতে উনি একটু বিশ্রাম নিয়েছেন, একটু ঘুমিয়ে পড়ছেন। বিছানার মধ্যে যখন কাত হয়েছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। তো উনি ওই মুহূর্তে দেখতে পেয়েছেন যে উনি যে ঘুমিয়ে আছেন তার সাথে ওই মৃত ব্যক্তি যে কাপড়টা কেটে আনছে ওনার সাথে ঘুমিয়ে আছেন এবং সে বলতে সেই মৃত ব্যক্তিটা তার সামনে পাশে শুয়ে আছেন এবং বলতেছেন আমার সাথে আসো। তখন তার চোখ খুলে গেল, ঘুম থেকে জেগে
খুব দ্রুত। তো উনি বলছেন যে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, গোসল করি, খাওয়া দাওয়া করি, আর এগুলো নিয়ে তান্ত্রিকের কাছে চলে যাই। তুমি যখন ফ্রেশ হওয়ার জন্য গোসলখানায় গোসল করতে গেছেন, তখন তাকে জোরে খুব চড় দেওয়া হয়, একটা চড় খুব জোরে দেওয়া হয়, এবং উনি চেঁচামেচি করেন, মানে খুব চিৎকার করেন। তো ওনার লোক, ফ্যামিলির সবাই এসে তাকে ডাক্তার কাছে নেওয়া হয়। তো ডাক্তার বলছে এটা ব্রেন স্ট্রোক করছেন উনি। আচ্ছা, 2-3 দিন উনি হঠাৎ করে? হাসপাতালে, হ্যাঁ, ওই থাপ্পড় দেওয়াতে ওনার সমস্যা হয়েছিল। তো ডাক্তার বলছে এটা ব্রেন স্ট্রোক করছে। পরে উনি 2-3 দিন হাসপাতালে ছিলেন। তো যখন হাসপাতালে ছিলেন, হাসপাতাল থেকে আসলেন বাসায়, আসার পর তার একই অবস্থা, যে উনি যে একটু ভালো স্বাস্থ্য ছিল, গায়ের রংটা পরিষ্কারই ছিল, কিন্তু যখন আসতেন উনি 2 দিনের মধ্যে এমন শুকানো হয়েছে একেবারে কঙ্কালের মতো, আর একটু পুরোটা শরীর কালো মানে খুব কালো হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে শরীরটা। তা এবং তার ছটপট অস্থিরতা দেখে ওনার ঘরের মেম্বারশিপ, যে আমার একজন পরিচিত ছিল, তিনি আমাকে নিয়ে গেছে যে আসো আমার ভাইয়া, কি জন্য একটু পরিস্থিতি ভালো না, একটু ঝেড়ে দিতে পারো। তো যখন আমি তাকে দেখতে গেছি, তো ওনার পরিস্থিতি দেখেই আমি বলে দিছি যে না, ওর তো পরিস্থিতি ভালো না, প্রচুর খারাপ, ওর অবস্থা অনেক ভালো না, এই লোকটা অসুবিধা ভালো না, ও অনেক বড় খারাপ একটা। কিছু কথা বলার পর ওই লোকটা আমার দিকে তাকিয়েছে, তাকে একটু কান্না করলো, খুব কান্না করলো। পরবর্তীতে আমি যখন তাকে ঠিক করার জন্য একটু ঝাড়বো, যখন আমি তার দুটা মাথার মধ্যে একটু হাত রাখি, ওই মুহূর্তের মধ্যে আমার উপর আঘাত আসে, মানে পুরো হাত এবং মাথার মধ্যে আমি দিয়েছি যে আমাকে খুব মারতেছে, খুব থাপড় দিতেছে, ও খুব উল্টো পাল্টো, এবং এই 2 পাশে, গলার 2 পাশে কামড় দেওয়া আছে, হাতের মধ্যে পুরো আঁচড় দেওয়া, আমাকে খুব মারতেছে। তো আমি ওনাকে একটা ধাক্কা দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়েছে। আমি আমার কাজ, আমার নিজেকে সেভের জন্য আমি আমার দোয়া পড়ে নিজেকে শরীর বন্ধ করলাম। এরপর আমি বলছি ঠিক আছে, ওনাকে আমি সুস্থ করি, ওনাকে একটু জ্ঞানটা ফিরুক, আমি কাজ এখন আরো রাত্র করব, আর ওনাকে রাত্রবেলা গোসল করিয়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করতে হবে। উনি অনেক বড় বেয়াদবি, একটা ভুল কাজ করে ফেলছে, অনেক বড় অন্যায় কাজ করছে। ওনাকে যখন আমি পানি পড়ে জ্ঞানটা ফিরে আসে, তখন আমি তাকে গোসল করে নামাজ পড়ে তওবা করাই, এবং তার কাছ থেকে আমি শুনি যে আপনি কি করে আসছেন, এরকম এই যে জিনিসটা, এটা তো খুব ভয়াবহ কাজ, এটা তো মৃত্যুর সাথে লড়াই করা, আপনি তো খুব অন্যায় কাজ করেছেন। তো উনি আমাকে সবকিছু খুলে বলে যে আমি একটা লোকের সমস্যা, ওনাকে ব্যবসাটা ডাউন করার জন্য তাকে আমি এইগুলো জিনিস করতে গেছিলাম। তো আমি বলছি ওই জিনিসগুলো আমাকে দিয়ে দেন। তো আমাকে এই কাপড়টা, মাটি সবগুলো দিয়ে দেয়। এখন পর্যন্ত তাকে আমি বলছি ঠিক আছে, আমি তো আছি, আপনাকে আমি কাজ করে দিলাম। তো উনি এখন পর্যন্ত, আজকে 3 তারিখ, আজকে 6 তারিখ, এই আজকে 3 দিন, উনি আমাকে শুধু বলছিল যে ভাই আমি এখনো সেই লাশটাকে দেখতে পাই, আমাকে শুধু একটাই বলে যে আমার সামনে, আমার সাথে আসো, তুমি আমার সাথে। এখন আজকেও আমি যখন আসতেছিলাম, তুমি আমাকে ফোন করে বলছে ভাইয়া আমার আসবেন না আজকে, কারণ আমি এখনো দেখতেছি, আমাকে সেই লাশটা আমাকে এখনো ডাকে যে আমার সাথে আসো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটাকে শুনে ফেলি। আমি লুসি বলছি, আমি আমার বাসা ফরিদাবাদ এলাকায়। জি। আমি এখন বর্তমানে লক্ষ্মীবাজার আছি। জি, ওকে। আচ্ছা, আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছিল। যখন আপনি একদম ছোট ছিলেন তখন থেকে এই ঘটনা শুরু, এবং তখন আপনার বয়স কত ছিল যখন আপনি প্রথম বুঝতে পারলেন যে আপনার সাথে প্যারানর্মাল কোনো কিছু ঘটেছে বা আপনাদের ফ্যামিলিতে প্যারানর্মাল কোনো কিছু ঘটেছে? তখন বয়স কত ছিল? আমার ফ্যামিলিতে যখন থেকে একটু বুঝতে শিখেছি, কথা বলতে পারি সবার সাথে সুন্দর করে গুছিয়ে, ভাই বোন আছে, আমরা 6 জন ভাই বোন, বাবা মা আছে। আমার বয়স তখন 4 থেকে 5 বছর। তখন থেকে আমি বুঝতে শিখেছি কিছু, তারপরে অনেক কিছু নিজ কানে শুনেছি। জি। তো ভয় ভীতির ব্যাপারটা তখন থেকেই শুরু হয়েছে। আমার বাসার ছাদে রেগুলার শব্দ হতো, বাবা ছিলেন তখন বেঁচে। তো
বাবা আমাদেরকে রেগুলার নামাজ পড়াতেন। আমি ছোট ছিলাম, তারপর আমার ছাড় ছিল না, নামাজ পড়ানো হতো আমাদেরকে। তারপরেও দেখা যেত যে বাসায় কিছু না কিছু, বিশেষ করে আর কি মাঝরাতে 12টার পর থেকে অনেক রকম শব্দ শোনা যেত, ভয়ঙ্কর কিছু শব্দ, ছাদের উপরে শিলপাটা ঘষার আওয়াজ পাওয়া যেত। তো বাবা দৌড়ে বের হতো, বের হয়ে ছাদ পর্যন্ত চলে যেত, গিয়ে দেখতেন যে না এগুলো কিছুই না, কিন্তু তারপরে আবার নিচে আসলে সেই শব্দ। তো এরকম অনেক কিছুই ছোট থেকে দেখতে দেখতেই বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার পরে যেগুলো আমার সাথে ঘটেছে প্রায় প্যারানর্মাল কিছু ঘটেই যেত। দেখা যেত যে কিছুদিন পর পর কিছু না কিছু হচ্ছেই, একটার পর একটা চলছে। আমার বাসায়, আমি আমার নিজ বাসায় থেকে আমার বাচ্চা স্কুলে পড়াবো, স্কুলে পড়ানোর জন্য আমি বাসা ভাড়া করি, গ্যান্ডেরিয়ায় একটা বাসায় আমি আসি। সেখানে অনেক কিছু ঘটেছে। তার মধ্যে যখন নতুন প্রথম গিয়েছি, তো হঠাৎ কারেন্ট চলে গেছে বাসায় যাওয়ার 3-4 দিন পরেই। নতুন বাড়ি, তখন বিশাল বাড়ি আমার। তো সন্ধ্যার সময়টা আমি রান্না করছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল রাত 8টার দিকে। তো আমি সাথে সাথে ক্যান্ডেল ছিল চুলার পাশে, ক্যান্ডেল জেলে আমি রান্না করা শুরু করছি। আর বাচ্চা, আমার মেয়ে আর মেয়ের বাবা পাশে রুমে ছিল। তো তখনও আমি বাসা সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা না, সেদিনটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। তো হঠাৎ করে অন্ধকারে আমার পিছন দিক থেকে জামাটা ধরে কেউ টান দিল, এমন বোঝা গেল যে কেউ টানছে, একটা টান দিয়েছে। হঠাৎ করে আমি পিছে তাকালাম যে কি ব্যাপার, আমার বাচ্চা টান দিল এইভাবে, আর ও হাতে এত উপরে আসলো কিভাবে, বাচ্চা তো ছোট। তো আমি তাকাইছি, দেখি কেউ নাই, দৌড়ায় বেডরুমে চলে গেছি, দেখি ওর বাবা আর মেয়ে বসে বসে হাসছে, ওরা বসে মোবাইল নিয়ে খেলছে, গেম খেলছে। তা আমি খুব ভয় পেয়েছি। তখন ওর বাবাকে বললাম যে এরকম টান দিয়েছে, তারা হাসাহাসি করে উড়াই দিল। যাই হোক, এরপরে যেটা ঘটে ওই নতুন বাসায়, যে প্রতিদিন আমি দুপুরের দিকে, মানে যেটা রোজ হচ্ছে আমার সাথে, যে কান্নার আওয়াজ পাওয়া যায়। দুপুরে 2টার পরে আমরা খাওয়া সেরে যখন আমরা ঘুমোতে যাই, তখনই শুরু হয় যে চারিদিক নিস্তব্ধ এলাকা, কিন্তু আমার বাসার, আমার সাথে যে আমার ঘরের রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে, সে বাথটাব থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত প্রতিদিন, একটা চাপা কান্নার আওয়াজ, খুব আস্তে, খুব স্লো একটা আওয়াজ পাওয়া যেত। তো ব্যাপারটা নিয়ে আমি বেশ কিছুদিন শোনার পরে প্রতিদিনই শুনতাম। তো আমি ভাবতাম যে হয়তো আমার ঘরের আশেপাশে এমন কিছু ঘটছে। তো দেখা যেত যে আমি পুরো বারান্দা ঘুরেও আমি এর কোনো প্রুফ পাইনি যে আমার বাসার আশেপাশে কিছু ঘটছে। আমি সরাসরি নিচে দারোয়ানকে জিজ্ঞেস করি 1 সপ্তাহ পরে ঘটনার, যে আমি প্রতিদিনই শুনছি, দারোয়ান চাচা এটা কি ব্যাপার? তো দারোয়ানও হেসে উড়াই দিছে, বলছে না এগুলো কিছু না, তুমি মাথা ঘামিও না, উপরে চলে যাও। দারোয়ান কথা কাটাই দিল দেখে আমার কাছে একটু খটকা লাগলো যে কি ব্যাপার। আরো সন্দেহ বেড়ে গেল তখন আপনার? হ্যাঁ, আমার মনে আরো সন্দেহ বেড়ে গেল যে ব্যাপার কি, দারোয়ান আমাকে তো কিছু বললোই না, পাল্টা ও আমাকে যেভাবে পাঠাইলো, আমি তারপর চলে আসছি। কিন্তু পরদিন আবার গেছি সেই আওয়াজ শোনার পরেই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচাজি এটা কেমন কথা যে আশেপাশের লোকজন কান্দাকাটি করে, আপনারা জানেন না কিছু? দারোয়ান বলছে যে না, আমি বলতে পারি না, তুমি তোমার বেশি ভয় লাগলে নিজের রুমে যে দরজা আটকায় বসে থাকো। তা আমি তাই করছি। তো এর মধ্যে যাই হোক, একজন বাসায় কাজের লোকও পেয়ে গেছে অলরেডি, ওই এলাকার পুরনো লোক, বুড়ো মানুষ, তাকে আমি কাজে রাখছি। তো সে ওই বাসার শুরু থেকেই নাকি ছিল, সে সিঁড়ি মোছার কাজ করতো, পরে তাকে আমি বাসায় কাজের জন্য রাখছি। তো ঘটনা তার কাছ থেকেই শোনা। তাকে আমি অনেক দিনই জিজ্ঞেস করছি এই ব্যাপারে, যে খালা তুমি আমার ঘরে যে ঘর মোছো কাজ করো, তুমি কি এই শব্দ পাও? মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে কোনোদিন একদিনও বাদ যেত না, প্রতিদিনই আমি চাপা কান্নার আওয়াজ শুনতাম। তো সেই বুয়া না পেরে আমাকে বলছে যে ঠিক আছে, তুমি আবার আমি কিছু বললে তুমি বাসা ছেড়ে চলে যাবা না তো? আমি বলছি না খালা, আমি যাব কেন, এত ভীতু লোক আমি না। তো খালা তারপরে একদিন না পেরে, আমি যখন ওকে রেগুলার প্রশ্ন করতাম, বিরক্ত করতাম, সে একদিন না পেরে বলছে যে হ্যাঁ, এবার সেই শুরু থেকে আমি আছি। তো তোমার যে এই যে তোমার যে তুমি যে ফ্ল্যাটটা নিছো, এটা বাড়িওয়ালা নিজের জন্য তৈরি করছে, আর এটা প্রায় 8 মাস কি 1 বছর বন্ধ ছিল। এটার মধ্যে কোনো ভাড়াটিয়া ছিল না, ঘরটা বন্ধই থাকতো। তো হয়তো খোলার পরে বাসায় অনেক কিছু সমস্যা হইতে পারে তোমার সাথে। তারপরে এখানে যে তোমার যে অ্যাটাচ বাথরুমটা আছে, এটা যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, এখানে একটা মেয়ে মারা গেছে। তো মেয়েটা টিনেজার ছিল, সে তার ভাষায় বলল। তো আমি বললাম যে খালা, তো এইভাবে কান্নার আওয়াজ কেন পাবো?
তো সে না পেরে সে প্রথমে আমাকে বলতে চায়নি, হেসে উড়াই দিছে, বলছে কি তুমি কি বাসা ছেড়ে চলে যাবা নাকি? আবার শুনলাম যে না খালা আমি এইসব কিছু ভয় পাই না। তখন সে বললো যে এরকম এখানে একটা দুর্ঘটনা ঘটছে, মেয়েটার সাথে রেপ হয়েছে। তখন মেয়েটাকে ওই বিল্ডিং এরই কিছু লেবার এখানে এই কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় তাকে ঝোলাই দেওয়া হয়েছে ওই বাথরুমটায়, মানে আপনার যে বাথরুমটা ছিল সেই বাথরুমে, সেটা তখন ইট দিয়ে ঘেরা ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এরকম রেগুলার বাসায় একটার পর একটা চলতেই থাকে। আমার মানে ব্যাপারটা এরকম যে আপনি প্রথমে বুঝতেই পারেনি যে আপনার যে ওয়াশরুম, সেই ওয়াশরুম থেকে মানে কেমন ওয়াশরুমটা রেগুলার ব্যবহার করতেন আপনারা? হ্যাঁ, খুব কম যেতাম। ওটা খুব বিশাল একটা রাজকীয় ওয়াশরুম ছিল। মানে আমি দেখতাম কি এত সুন্দর ক্লিন ওয়াশরুম, সুন্দর বাথটাব আছে, তো আমি পানিও কখনো ফেলতাম না। আশেপাশে কিন্তু আরো এত বড় ফ্ল্যাট, ওখানে 4টা ওয়াশরুম আছে অলরেডি, বেডরুমের সাথেই 2টা আছে, একটা ছোট্ট আর ওই বিশাল যেটা, সেটা কখনো আমি ময়লা করতে চাইতাম না, যে পানি টানি ঢালবো। ও তো ওটা বেশিরভাগ বন্ধ থাকতো, দরজা বন্ধ করে রাখতেন। তো সেখান থেকে আওয়াজটা আমি যখন বাসার চারদিকে চেক করছি, কান্নার যে আওয়াজটা সেটা সেখান থেকে আসতো, সেটার ভিতর থেকেই আসতো। সেটা আমি অনেক পরে টের পাইছি, অনেক চেক করছি আমি বাসার আশেপাশে, চারপাশে যে বারান্দা ঘুরে দেখছি যে না, এটা আশেপাশের কোনো বাড়ি থেকে আসে না, শুধু আমি রুমে আসলেই আওয়াজটা আসে, শব্দটা সেখান থেকেই আসছে। এরপরে প্রায় আমার বাচ্চাটা বাসায় একলা যখন খেলতো, দৌড়াতো, ছুটতো, আমি বাসায় কয়েক বছর ছিলাম, বাচ্চাটা ভয় পেত, বলতো যে মাম্মি ওই দেখো জানলায়, আমি তোমাকে বলেছিলাম না, রাত্রে ঘুমের থেকে আমাকে ধাক্কা দিয়ে উঠাইছে, ওই দেখো আমি যে তোমাকে বলেছিলাম ও এখন দাঁড়িয়ে আছে। তাই বললাম কি আচ্ছা আপনার বাচ্চা আপনার সঙ্গে আছে, আমি ওর কাছে একটু শুনি, একটু মাইক্রোফোনে যদি বলতেন যে আচ্ছা কি দেখতেন আপনি ওইখানে? আমি একটা ছেলেকে দেখতাম, খুব 8-9 বছরের একটা ছেলেটা গ্রিল ধরে দাঁড়ায় থাকতো। আমি এত অন্ধকার ছিল যে আমি চেহারাটা এরা কিছু বুঝতাম না, কিন্তু তারপরে আমি দেখতাম একটা 8-9 বছরের ছেলে গ্রিল ধরে দাঁড়ায় থাকতো, আর পুরো আমাদের দিকে তাকায় থাকতো, মাথাটার ঘুরন দেখলে বুঝতাম। ওকে, সো এই ব্যাপারটা আছে। আবার আমি আপনার কাছে আসি এবং আপনি একটু বলেন যে আপনি ফাইনালি ওই বাসাটা তারপরে ছেড়ে দিলেন? হ্যাঁ, ফাইনালি ছেড়ে দিয়েছি, এবং তারপর আপনি নতুন একটা বাসা নিয়েছি। তো সেই বাসা সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না। বাসাটা একটা স্কুল ছিল, তো স্কুলটা সমস্যা আছে সেখানে। হ্যাঁ, সেটা স্কুল ঘর দেখেই হয়তো সমস্যা, কারণ সেটা দুপুর 2টার পর থেকে বাসাটা টোটালি পুরো বিল্ডিংটা তালা দেওয়া থাকতো যখন স্কুল শেষ হয়ে যেত। আচ্ছা, সেই বাসায় কখনো সন্ধ্যার পরে বাতি জ্বলতো না, অন্ধকারেই থাকতো। আর সেটা সকাল হলে স্কুলের জন্য খোলা হতো। 6তলা বিল্ডিং ছিল, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত শুধু বিল্ডিংটা খোলা থাকতো। এখন মানে যে বাসাটা আপনি এখন আছেন? এখন আছি বর্তমানে। তাহলে এই ধরনের সমস্যা, যে বাসাতে সন্ধ্যায় আলো দেওয়া হতো না এবং যে বাসাটা পুরোপুরি অন্ধকার থাকতো, সেই বাসাতে আপনি কোন ধরনের সমস্যা ফেস করছেন? তো সেই বাসাটা, আগের বাসা তো যেমন আমি কিছুদিন পর মাঝে মধ্যে কিছু একটা মানে ব্যাপার ফেস করতাম, ভয় পেতাম, সেরকম কিছু ঘটতো। কিন্তু এই বাসাটায় আসার পরে ভাবতে পারি নাই যে প্রতিদিনই কিছু না কিছু ঘটবে। প্রতিদিন এমন কিছু ঘটে গেছে আমার সাথে, বাচ্চার সাথে। তো আপনার কি মনে হয় যে আগের বাসার সমস্যাটাই এখন আপনি নিয়ে বেড়াচ্ছেন, নাকি এই বাসার সমস্যাগুলো ডিফারেন্ট একদম ওই বাসা থেকে? সমস্যাটা ডিফারেন্ট, তারপরে আমার কাছে মনে হয় যে কিছু একটা যোগাযোগ হয়তো আছে, হয়তো বা নাই। আচ্ছা, আমরা মানুষ, আমরা এত কিছু হয়তো খতিয়ে দেখতে পারি না, আমরা এত কিছু বলতেও পারবো না। আচ্ছা, তারপরে যতটুকু ফেস করেছি আমি আপনাকে ঘটনাটা বলছি যে আমার বর্তমানের বাসাটা তো নেওয়ার পর থেকেই প্রতি রাতে যেদিন বাসায় এসে উঠেছি সেদিন থেকেই মানে প্রচুর শব্দ, সারা রাত বিভিন্ন রকম শব্দ আসে। এখানে কখনো হোল নাইট বিড়াল কাঁদছে, কি ছাদের উপরে শব্দ হচ্ছে, মশলা বাটার শব্দ হচ্ছে, প্রতিদিন বেঞ্চ টানার শব্দ, যেটা স্কুলের বেঞ্চ টানার, সেটা সবচেয়ে আশ্চর্য ঘটনা যে সেই স্কুল ঘরটাকে খালি করে সেখানে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু এখানে সারা রাত বেঞ্চ টানার শব্দ। আচ্ছা, আপনি কমপ্লেইন করেছিলেন তারপরে যে বেঞ্চ টানার শব্দ পাচ্ছেন বা এরকম কিছু? এই জিনিসটা কমপ্লেন করার লোক পাইনি। আমার বাড়িওয়ালা, যেমন আগের বাসার বাড়িওয়ালাও সেই বিল্ডিং এ থাকতো না, সে পুরনো ঢাকায়, আমরা গ্যান্ডারিয়ায় ছিলাম, তারা গুলশানে থাকতো। এই বাসার বাড়িওয়ালা সেম কন্ডিশন, সেও ছিল না।
আচ্ছা তাদেরকে কখনো ফোন করেও সহজে পাওয়া যেত না, তারা খুব ব্যস্ত থাকতো। আমি অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার, বলেছে হ্যাঁ সে সময় করে যোগাযোগ করবে, শেষ পর্যন্ত হয়নি। আচ্ছা তো দেখা গেছে এইভাবে কিন্তু কয়েক বছর কেটে গেল, এখানে বেশ কয়েক বছর কাটলো, 4-5 বছর চলেই গেছে অলরেডি। বাচ্চাটাও বড় হয়ে গেছে এখন। তো বাচ্চাটা একা একা খেলে, ঘুরে বাসায় মাম্মি মাম্মি কেউ হেঁটে গেছে, তুমি জলদি আসো। ড্রয়িং রুমে কেউ তো আছে, আমি দেখেছি, ছায়া দেখেছি যে দৌড় দিয়েছে। সে আমাকে প্রতিদিন এইভাবে অভিযোগ করে, সারা রাত শব্দ শুনি। তারপরে একটা জিনিস যেটা আমার ঘটনার যেটা শেষ পরিণতি, যে এই বাসায় গত 9 মাস আগে আমার বেবি আসে। তো আমি বাসায় হাঁটি, চলাফেরা করি, ঘোরাফেরা করি, সবসময় ফিল করি যে আমার কাঁধের কাছে বা আমার পিছনে কেউ একদম সাথে সাথে চলে। জিনিসটা আমি খুব ফিল করতাম, আমি একদম পরিষ্কার বুঝতে পারি। মাঝে মাঝে মনে করতাম বাচ্চাটা দুষ্টামি করে, বাচ্চাটা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ঠিক আমার পেছন পেছন হাঁটছে, কিন্তু পিছে ঘুরে দেখতাম যে না, হয়তো বাচ্চা পড়তে বসেছে, অথবা সে একযোগে মোবাইলে গেম খেলছে, ট্যাব নিয়ে খেলছে, অথবা সে ঘুমাচ্ছে। এই সময়টা, যেই সময়টা আমি একা থাকি, সেই সময়টা খুব বেশি ফিল করি যে কেউ আছে আমার ডানে বা আশেপাশে বা পিছনে। তো এরকম কিন্তু দিনের পর দিন 9 মাস চলেছে। গত 15-20 দিন আগে আমার বেবিটা হয়েছে, কিন্তু সে হওয়ার সাথে সাথে ডেথ। এটাই ছিল আমার ঘটনার শেষ পরিণতি। তো আমার কাছে মনে হয় যে কিছু যোগাযোগ আছে আমার বাসার সাথে, আমার সাথে, না হলে এত বড় দুর্ঘটনা আমার সাথে ঘটতে পারে না। আর আমার বেবিটা খুব হেলদি ছিল, খুব হৃষ্টপুষ্ট বাচ্চা, মানে অদ্ভুত সুন্দর একটা বাচ্চা ছিল। আমি তার ছবি দেখেছি, আমার মেয়ে ছবি উঠিয়ে রেখেছিল, আমাকে দেখানো হয়নি। আমি হার্টের পেশেন্ট দেখে, আমাকে দেখানো হয়নি। তবে সেটাই ছিল আমার শেষ পরিণতি এই বাসায়। এরপরে কি ঘটবে আমি জানি না। আমি এখন আর বাসা ছাড়ার চিন্তা করি না, যে এর চেয়ে বড় দুর্ঘটনা তো আর মানুষের জীবনে হতে পারে না। সেটা হয়ে গেছে অলরেডি, ঘটনা ঘটে গেছে যে আমার বেবিটা আমার কাছ থেকে চলে গেছে। বেবিটা হওয়ার সময় মারা যায়। জি, ওকে। আমার মনে হয় যে আপনার বাবার সাথেও আপনার অনেক মানে টুকটাক ঘটনা ঘটেছিল। জি জি, বাবা থাকতে অনেক কিছুই হতো তখন বাসায়। আচ্ছা, সেটা না হয় আমরা পরেই শুনবো। আমরা ওকে, সো আমরা কার ঘটনাকে শুনছি দুজনের মধ্যে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্টার্ট করি। জি। আমার এটা নিজের জীবনের ঘটনা না, এটা আমি আমার ফার্স্ট কাজিনের কাছ থেকে শুনেছি, কিন্তু এটা একটি সত্যি ঘটনা। ওকে। এই ঘটনাটি আসলে বরিশালে। তো যেহেতু এটা আমাদের ক্লোজ রিলেটিভসদের মধ্যেই, তাই আমি আসলে ওনাদের নাম এখানে বলছি না, দরকার নাই। তো জিনিসটা হয়েছিল যে বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, ওখানে একটা দিঘি আছে। দিঘিটার নাম দুর্গাসাগর, অনেকেই হয়তো বা চিনে থাকবেন। তো ওই দিঘিটার কিন্তু একটা ইতিহাস আছে, মেবি আপনারা জানতে পারেন। সেটা হচ্ছে যে ওখানে যখন একজন রাজা ছিলেন, তো উনি ওনার রানীকে বলেছিলেন যে তুমি দেখি কতটুকুন হাঁটতে পারো, তুমি যত দূর পর্যন্ত হেঁটে ঘুরে আসতে পারবা, আমি তত বড় একটা পুকুর বানাবো, এবং এই পুকুরটা খুবই সৌভাগ্য নিয়ে আসবে মানুষের জন্য। এবং ওখান থেকে যেটা স্টার্ট হয়েছিল যে মানে ওই পুকুরটা থেকে অনেক মানুষ যদি কিছু চাইতো, তার মনের আশা পূর্ণ হয়ে যেত। এবং ওখানে ওরা যেটা উইশ করতো, ধরেন যে যদি কিছু, অনেক গরিব মানুষ আছে তাদের কাপড় থাকতো না, বা ক্রোকারিজ, আপনিও বলেছিলেন যে ক্রোকারিজ ভেসে উঠতো, কিন্তু এখানে জায়গাটা, হ্যাঁ, এবং এটা কিন্তু মানে এখানে একটা কন্ডিশন ছিল যে ওগুলো আপনাকে আবার ফেরত দিতে হবে, ইউজের পর ফেরত দিতে হবে। তো এরকম একজন লোক পরবর্তীতে আর ফেরত দেয়নি দেখে, মানে ওইখান থেকে জিনিসটা ভেসে ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এখনো কিন্তু ওই জায়গাটা খুবই পপুলার। হ্যাঁ, তো যাই হোক, আমার ঘটনাটা যাদেরকে নিয়ে, ওইটা একটা বিয়ের ঘটনা থেকে স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে যে বরিশাল শহরে বিয়ের পর, মানে বর বউ নিয়ে ওই
জায়গাটা থেকে যখন ক্রস করছিল তখন ফটোশুটের জন্য এখানে একটু থামে। এবং আপনাকে বলে রাখি যে ওখানে কিন্তু মানে যেহেতু অনেক আগের এই জায়গাটা, তো সেখানে অনেক বট গাছ আছে, অনেক অন্যান্য পুরনো গাছপালা আছে, এবং ওগুলো থেকে আপনি দেখতে পাবেন যে ওই শিকড়গুলো ঝুলে থাকে না, অনেক সময় বোঝা যায়। হ্যাঁ, অনেক পুরনো বোঝা যায় হ্যাঁ, দেখেই। তো ওখান থেকে মানে মফস্বল এরিয়া, তো ওখানে সবাই নেমে ফটোশুট করেছে, তারপর আবার বউ নিয়ে রওনা হয়েছে। তখন সময়টা ছিল আসলে বিকেলের দিকে। হ্যাঁ, প্রায় সন্ধ্যা হবে, তার মানে কিছুক্ষণের মধ্যে। এক্স্যাক্টলি। তো ওনারা কাছাকাছি একটি শহরে যাচ্ছিলেন, উপজেলা। তো ওখানে যাওয়ার পর তো নতুন বউ আসলে যেটা হয় আর কি, যে সবাই খুব আগ্রহ নিয়ে দেখতে আসে, বাসা ভর্তি মানুষজন থাকে। তো এইভাবে রাতটা কেটে যায়। তো সকালবেলা যখন মানে হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখে যে বউ নাই, তো এটা স্বাভাবিক জিনিস, বাইরে যেতেই পারে। তো উনি এখন না মানে আশেপাশের রুমে যাচ্ছিলেন, এবং গ্রামের বাড়িগুলো যেরকম হয় যে আপনার ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, মাঝখানে হ্যাঁ হ্যাঁ উঠান থাকে মাঝখানে। তো উনি এই রুম করে করে মানে ওনার ওয়াইফকে খুঁজছিলেন। তো ওনার বড় ভাবি ওনাকে জিজ্ঞেস করলেন, যাই তোমার বউ কোথায়? তখন উনি বললেন যে আমি তো বলতে পারি না, কারণ আমিও তো আসলে দেখি নাই ঘুম থেকে উঠে। তো ওই থেকে খোঁজ বউকে আসলে কেউ খুঁজে পাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর সবাই খেয়াল করলো যে ওনাদের রুমের পাশে যে ওয়াশরুমটা আছে ওটা বন্ধ। তো ওখানে ধাক্কা দিয়ে আগে জিজ্ঞেস করলো, শিওর হতে চাইলো যে উনি ওখানে আছেন কিনা। তো ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু দরজাটা বন্ধ। তখন হাজবেন্ড যেটা করলেন ওনার, উনি একটা মই নিয়ে এসে ভেন্টিলেটর দিয়ে ওকে দিয়ে দেখার চেষ্টা করলেন যে ওখানে ওনার ওয়াইফ আছে কিনা। হ্যাঁ, তো দেখতে পেলেন যে ওনার ওয়াইফ মাথা নিচু করে বসে আছে, এবং মাথা থেকে চুল টেনে টেনে ছিটছেন। এবং এগুলি সবই আসলে সত্যি ঘটনা, মানে আমার কাজিন যেভাবে আমাকে বলেছে ওইটাই আমি বলছি। তারপর ওনাকে যখন ডাকলেন উনি তাকাচ্ছেনও না। তারপর সবাই মিলে ঠিক করলো যে এখন দরজাটা তাহলে ভেঙে ফেলতে হবে। সবাই দরজাটা ভেঙে ফেলার পর ওনার হাজবেন্ডই প্রথমে গেলেন ভিতরে, যে তুমি উঠে আসো, তুমি কি হয়েছে তোমার বলো। তো উনি যেভাবে তাকালেন, এবং উনি উঠে দাঁড়িয়ে ওনার হাজবেন্ডকে অনেক জোরে আঘাত করলেন, যার কারণে ওনার হাজবেন্ড উল্টে পড়ে যায়। একদম নতুন বউ, মানে হ্যাঁ, জিনিসটা খুবই আনইউজুয়াল। এবং এইটা দেখে না মানে সবাই আসলে হতবাক হয়ে গেছে, মানে নতুন বউ এভাবে যদি মারধর শুরু করে। যাই হোক, তো তারপর তাকে 3-4 জন লোক মিলে তাকে আসলে টেনে বের করে। টেনে বের করার পর মানে উনি যে ধরনের কাণ্ডগুলো করা শুরু করলো, তখন মানে ধরেন যে আপনার চেয়ার উল্টে দূরে ছুঁড়ে ফেলা, মানে এগুলি কোনো খুব শক্তিশালী লোকজন না হলে সম্ভব হয় না। এবং পুরুষালী গলায় কথা বলা। তো তারপর যেহেতু একটু মফস্বল এরিয়া, তো আশেপাশে সবাই বললো যে হুজুর ডেকে আনো তোমরা। এরপরে ইন্টারেস্টিং ঘটনাগুলো আলটিমেটলি এরপরে। হ্যাঁ, তো হুজুর ডেকে আনো। তো হুজুর ডেকে আনার পর যেটা মানে উনি যেটা বললেন, উনি দূর থেকে দেখছেন, কাছেও যাচ্ছে না, মানে তার কাছে যাওয়া সাধ্য কারো নাই, তাকে বহুত কষ্টে আসলে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, তো হুজুর দেখে বলে কি যে এটা সামলানো আমার পক্ষে সম্ভব না, আপনারা আরো ভালো আরো কাউকে একটু নিয়ে আসেন। তো বরিশালের দিকে এরকম ভালো অনেকেই আছেন যারা আল্লাহর কালাম নিয়ে কাজ করেন। তো ওরকম একজনকে আনা হয়েছে। আনানোর পর যেটা মানে পাওয়া গেল যে ওই ওনাকে আসলে খারাপ জিনে যেটা বলে ভর করে। তো জিনটাকে দিয়ে যখন উনি কথা বলাচ্ছেন, হ্যাঁ, এবং এগুলি যারা দেখেছে তারা আমার আপনই লোক, যেভাবে ওনারা বলেছেন ওভাবেই বলছি, যে কথা বলাচ্ছে মনে হচ্ছে যে খুব কর্কশ গলায় কেউ একজন কথা বলছেন। আচ্ছা, একটা পুরুষ লোক, এবং তার ভাবভঙ্গি অন্যরকম। হ্যাঁ, এবং সত্যি কথা যেটা, যে নর্মালি আমরা টিভিতে যেরকম দেখি না ভণ্ড টন্ড, যে মানুষকে পিটায় বা ওই যে মরিচ ধরে নাকের সামনে, ওরকম কিছু না। উনি যে বসে আছেন, ওনার ছায়াতে যদি উনি একটা বাড়ি দেয় তাহলে ওই দাগটা ওনার গায়ে লেগে যাচ্ছে। দাগ গায়ে লাগছে, মানে আপনি ধরেন যে আপনি বসে আছেন, পাশে আপনার ছায়া, আমি ওখানে একটা কিছু দিয়ে আঘাত করলাম, ছায়াটাতে, এবং আঘাতের দাগটা তার শরীরে পড়ছে। এটা খুবই খুবই মানে এটা আমার কাছে নতুন একটা ব্যাপার। মানে এটা না মানে যে
যে না দেখেছে সে ছাড়া কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, মানে ইটস মানে কি বলবো, সো আনইউজুয়াল। তারপর ওকে বলা হচ্ছে যে তুমি কিভাবে আসলে এই পর্যন্ত এরকম করছো, কেন করছো? বলে যে ওকে আমার খুব পছন্দ হয়েছে, ও যখন বউ সেজে আসছে। বলে কোথায় পাইছো তুমি? বলে যে আমি দুর্গাসাগরে যে বটগাছ আছে, একটা বটগাছ পার্টিকুলার বলেছিল হয়তো বা জায়গাটা, তো ওখানে আমি ছিলাম। ওরা যখন নামছে, ছবি তুললো, তখন আমার ওকে দেখে খুব ভালো লাগছে, আমি ওর সাথে সাথে আসছি। এবং ওই দিন সন্ধ্যায়, বিয়ের দিন সন্ধ্যায় অনেক মানুষ ছিল দেখে ওর উপর আমি আসতে পারিনি, ভর করতে পারিনি। তো যখনই ওনাকে একা পেয়েছে তার উপর ভর করেছে। মানে আমাদের ইসলাম ধর্মেও তো আছে যে জিন এবং ইনসান, মানে জিনের অস্তিত্ব আছে, খারাপ এবং ভালো। তো এটা খারাপ ধরনের ছিল। তো অনেক কষ্ট করে তার মানে ওই আন্টির হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়, আল্লাহর কালাম বেঁধে দেওয়া হয়। এবং আল্লাহর কালামের অনেক কিন্তু গুণ আছে। রাইট। তারপর যেটা হয়, এই ধরনের ঘটনা হওয়ার পর মানে ওই জিনটা যখন বের হয়ে যায়, মানে গ্রামের দিকের দরজা একটু কপাট ধরনের থাকে, মানে ক্রস ভাবে আটকানো থাকে। সবার চোখের সামনে ওই ক্রসটা খুলে কিছু একটা বের হয়ে গেল, মানে কেউ দেখলো না কি গেল। এবং যিনি আন্টি ছিলেন উনি কিন্তু তখন ফিট হয়ে পড়ে যায়। হ্যাঁ, তো এটা ছিল ফার্স্ট পার্টটা। তো তারপরেও দেখা যায় যে তারপরেও কিন্তু ওই অনেকদিন উনি বেশ ভালো ছিলেন, 6-7 মাস পর্যন্ত উনি বেশ ভালো ছিলেন। তারপর উনি না একসময় ওই তাবিজটা হারিয়ে ফেলেন। আচ্ছা। হারিয়ে ফেলার পর মানে ওনার ননাসের বাচ্চা, এরপরে আরো ভয়, মানে আরো অদ্ভুত ঘটনা। হ্যাঁ, তো উনি একটা বাচ্চাকে কোলে নিয়ে ওই যে একটু মানে গ্রামের দিকে তো একটু গাছপালা বেশি টেশি থাকে, তো সন্ধ্যার দিকেই উনি বাচ্চাটাকে নিয়ে হাঁটছিলেন একটু দূরে। তো তখন যেটা হলো যে মানে উনি কোনো একটা জিনিস দেখে প্রচন্ড ভয় পান। ওনার মুখে যেটা পরবর্তীতে শোনা গেছে সেটা হচ্ছে যে এমন একটা ভয়ঙ্কর মুখে কাদা মাটি লাগানো এবং চোখ দুটো রক্তের মতন জ্বলছিল, মানে এবং অনেক লম্বা কিছু একটা তার দিকে মানে বিষ দৃষ্টিতে তাকানো যেটা বলে সেভাবে তাকিয়েছিল। তো উনি না প্রচন্ড ভয় পেয়ে উনি যে ওই বাচ্চাটা সহ বাসার মধ্যে ঢুকে উনি সাথে সাথে বেহুশ হয়ে যায় বিছানায় পড়ে। হ্যাঁ, তো ওই যিনি হুজুর ওনাকে আগে দিয়েছিলেন, আল্লাহর কালাম লিখে দিয়েছিলেন সাথে রাখার জন্য, তো উনি যেটা বললেন কি যে এ খুবই শক্ত জিনিস, মানে সহজে তার উপর থেকে দৃষ্টি সরছে না, তাকে তো ভালো থাকতে হবে। হ্যাঁ, কারণ নাহলে তার মধ্যে যখন ভর করবে কেউ আটকাতে পারবে না। তখন হুজুর যেটা করলেন সেটা হচ্ছে যে আল্লাহর কালামটা লিখে উনি একটা পানিতে ভেজালেন। তাতে হলো কি যে কলমটার কালিগুলো ধুয়ে ওখানে চলে গেল এবং ওই পানিটা আসলে ওনার শরীরে ইনজেক্ট করানো হয়। আমি খাওয়ানো শুনেছি, আমি এটা প্রথম শুনলাম যে শরীরে ইনজেক্ট করানো হয়। এবং তারপরে কি ফল হয়েছিল? নিশ্চয়ই। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ওনার একটা বড় মেয়েও আছে, মানে এটা ধরেন যে আমি বলছি প্রায় 9 থেকে 10 বছর আগের কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন? আমার নাম সাজিদ। আমি গ্রামীণ ফোনে আছি। আচ্ছা, আমার ঘটনাটা আমার নিজের লাইফেই ঘটা। আমার পার্সোনাল কাজে আমাকে সিঙ্গাপুর যেতে হয় প্রায়। তো এই ঘটনাটা হচ্ছে আমার লাস্ট টাইম সিঙ্গাপুর ভিজিটের সময়। তো আমরা সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে লিটল ইন্ডিয়াতে উঠি। তো ওইখানে আমরা যেই হোটেলে উঠি তার আশপাশেই রেস্টুরেন্ট খোলা থাকে এবং আমরা মানে সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে দিন রাত সবসময়ই রেস্টুরেন্ট খোলা থাকে। তো একদিনকার ঘটনা হয়েছে যে আমরা এরকম বিকালের দিকে ওখানে একটা বড় শপিং মল আছে, শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে একটা হুইল চেয়ারে বসা একজন ভিক্ষুক টাইপেরই ছিলেন। ওখানে কেউ ডাইরেক্টলি বাংলাদেশের মতো ভিক্ষা চায় না, কোনো গান বাজনা বাজায় বা কিছু একটা করে, আর সামনে ব্যাগ রাখা থাকে, মানুষ ওখানে টাকা ফেলে যায়, $1-2 বা কয়েন ফেলে যেতে থাকে। তো উনি ওরকমই কিছু একটা করছিলেন। তো আমার হাতে পকেটে কিছু খুচরা ছিল, আমি ওখানে দিলাম। তো উনি ভদ্রলোক আমাকে মানে উনি ইন্ডিয়ান ছিলেন, আমাকে জিজ্ঞেস করছেন যে আর ইউ ফ্রম ইন্ডিয়া? তো আমি বললাম যে না, আই এম ফ্রম বাংলাদেশ। তো উনি বলছে ও ইউ আর বাংলা ম্যান, থ্যাংক ইউ সো মাচ, এরকম। তো দ্যাট ওয়াজ ইট।
তো আমার আবার ইনসিডেন্টালি ওই যেই জায়গায় আমরা ছিলাম ওখানে একটা মুসলিম শপ ছিল, আর ঠিক অপোজিটে বিল্ডিং এর আরেকটা থাই দোকান ছিল। তো আমার আবার ওই দিন খুব থাই একটা পার্টিকুলার স্যুপ খেতে ইচ্ছা করছিল, কিন্তু সাবরিনা অ্যালাউ করছিল না, আমি খেতে পারিনি। তো আমার প্ল্যান ছিল যে আমি রাত্রেবেলা যখন সাবরিনা ঘুমাবে আমি লুকিয়ে লুকিয়ে যাব, গিয়ে খেয়ে আসবো। তো এই জন্য ওকে বলি নাই, আমরা ও ঘুমায় গেছে, আমি রাত্রেবেলা চুপচাপ টিভি টেলিভিশন দেখছি। ধরেন 3টা-4টার দিকে আমি আরামসে হোটেল থেকে বেরিয়ে যে 2টা কি কার্ড থাকে একটা নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট খোলা আছে, সব লোকজন আছে পাবলিকটা। তো আমি ওই রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়ে স্যুপ অর্ডার দিয়ে বসে গেলাম। ইন্টারেস্টিংলি আমি দেখলাম ঠিক রাস্তার অপোজিটেই হচ্ছে ওই মলটা, যেটা বন্ধ হয়ে গেছে, এবং ওইখানে ওই ভদ্রলোক বসে আছেন এবং আমাদেরকে তাকে মিটমিট করে হাসছে। আমার খুবই অদ্ভুত লাগলো যে এত রাতেও এই লোকটা ভিক্ষা করছে। তা আমি তখন চিন্তা করলাম যে বাপরে, এখানে দেখি দোকানও খোলা থাকে রাত দিন, ভিক্ষুকও থাকে রাত দিন, এরাও তো দেখি ঘুমায় না। তো আমি আমার যে ওয়েটার আসলো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই লোক এখনো ভিক্ষা করে? তো ওয়েটার আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি পাগল। তারপর আমি পাশের আরেক ভদ্রলোককেও জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওই লোকটা বসে আছে, এত রাতে বসে আছে, সেও আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যে না আমি একটা পাগল, কি বলতেছি কোনো ঠিক ঠিকানা নাই। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম আমি আসলে ওই লোকটাকে আমি একাই দেখতে পাচ্ছি, আর কেউ আসলে দেখতে পাচ্ছে না। তো আমি আর খুব একটা কথা বাড়ালাম না, ভয়ে আমার মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে গেল, স্যুপ আর খাওয়া হলো না। আমি চিন্তা করলাম যে না, এখান থেকে বাসায় যাই, একে তো বউকে রেখে আসছি হোটেলে, এখন বিদেশ বিভুয়ে এভাবে একা একা কি বিপদে পড়বো। তা আমি ওই হোটেল থেকে অনেকখানি করিডোর হেঁটে আমার হোটেলের সামনে যেতে হবে এবং ওখান থেকে রাস্তা ক্রস করতে হবে। তো আমি হাঁটা শুরু করলাম। আমি দেখলাম রাস্তার অপোজিটে, রাস্তাটা বেশ চিকন, সিঙ্গাপুর রাস্তা কিন্তু খুব বেশি বড় হয় না, অপোজিটে ওই লোকও হুইল চেয়ার ঠেলে ঠেলে আগানো শুরু করলো। আমি এবার বেশ ভালোই ভয় পেলাম। আমি ওই মুসলিম যে শপটা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সেও রাস্তার অপোজিটে আছে। এখন জায়গাটা একটা ক্রস রোড, চার রাস্তার একটা জায়গা। আমি ঠিক আমার রাস্তাটা ক্রস করে হোটেলে যাব, এখন ওই ভদ্রলোক যদি ওর রাস্তা ক্রস করে আমরা মোটামুটি একই জায়গায় আছি। কিন্তু আমি মানে ভয়ে ভয়ে, এখন গাড়ি ঘোড়াও চলছে, লোকজনও আছে, কিন্তু কেউ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তা আমি ভয়ে ভয়ে রাস্তাটা ক্রস করলাম, দেখলাম ওই লোক আর ক্রস করলো না, ও ওখানে বসে বসে হাসতে থাকলো। আমি মোটামুটি দৌড়ায় গিয়ে হোটেলে ঢুকলাম। হোটেলের লবির লোকটাকে দেখে একটু জানে পানি আসলো এবং তাড়াতাড়ি লিফটে উঠে গিয়ে ঘরে চলে গেলাম। এবং ঘরে আমার মনে হতে লাগলো যে আমার করিডোরের বাইরে ওই লোকটা হুইল চেয়ার ঠেলে ঠেলে আসছে, দরজা খুললেই দেখতে পাবো। ভয়ে আপনি সবসময় ফিল করছিলেন, মানে ওই ভয় আমি এক্সপ্লেন করতে পারবো না, সেই রকম ভয় লাগছে। সাবরিনা ঘুমাচ্ছে, আমি ডাকি নাই, আমি মানে মোটামুটি ঘেমে গেছি পুরোপুরি, এরকম অবস্থা। তা আমি সকাল পর্যন্ত আসলে ঠিক মতো ঘুমাতেই পারিনি, ঘুম তো আসেই নাই, মানে আমি বসে বসে ঘড়ি দেখছি, এরকম একটা অবস্থা। সকালবেলায়ও বেরোতে ভয় লাগছে। এখন যখন হাউসকিপিং এসে ধাক্কাধাক্কি করছে যে হ্যাঁ, তখন আমি সাহস করে দরজা খুললাম এবং বেরোলাম। এবং ওই দিন আমরা ধরুন কিছু ছোটখাটো শপিং থাকে মোস্তফার পাশে জায়গাটা, তো ওখানে ওই যেই মার্কেটটায় রাত্রেবেলায় ভদ্রলোক বসেছিল, মানে যাকে দেখেছি বা দিনের বেলায় বসেছিল, ওই মার্কেটে একটা স্টারবাক্স আছে। তো ওইখানে স্টারবাক্সে আমি বসছি, সাবরিনা বাজার করে, ও বললো যে আমি ব্যাগগুলো রেখে আসি, দেন আমরা কোথাও যাবো। তো আমি ওখানে যখন বসে আছি, বেশ সময় লাগছে ওর আসতে। তো আমি ওখানে মার্কেটের যে দারোয়ান আছে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে একজন ভদ্রলোক ছিল প্রতিদিন ভিক্ষা করে, ও গেল কোথায়? বলতো ও আচ্ছা, তুমি ওই ভদ্রলোকের কথা বলছো, ইন্ডিয়ান? হ্যাঁ, সে তো গতকাল মারা গেছে। আমি মোটামুটি কিছুক্ষণ, তার মানে আপনি এতক্ষণ, মানে আপনি যখন তাকে টাকা দিয়েছিলেন, হ্যাঁ তখন সে বেঁচে ছিল, জীবিতই ছিল, কিন্তু ওই দিনই সে মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তিনি আবার পরবর্তীতে আসেন। পরবর্তী মানে রাত্রেবেলায় আপনি দেখেছেন? আচ্ছা, এটা নয় হ্যালুসিনেশন হলো, আমি ধরলাম। আমি নিজেও তাই ধরেছি। আমি ইনফ্যাক্ট যখন স্যুপ খাচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমি কি এখানে কোনো মাশরুম আছে নাকি। আমি অ্যাজ লজিক্যাল, যতখানি লজিক্যাল পসিবল চিন্তা করেছি, কিন্তু এক্সপ্রেশন পাইনি। আপনি আরেকটা ঘটনা কি আপনি বলতে চান? হ্যাঁ, আরেকটা ঘটনা কি বলতে চান? না, আচ্ছা, আরেকটা ঘটনা বলতে চান না? আচ্ছা আচ্ছা, তো আপনি তার মানে যখন ওকে টাকা দিয়েছিলেন তখন সে জীবিতই ছিল, পরবর্তীতে সে আর মানে যখন আপনি মোটামুটি পরবর্তীতে যখন তাকে আবার দেখছিলেন তখন সে আসলে মানে ওর ওই দারোয়ানের ইনফরমেশন অনুযায়ী তাই সে আসলে ওই দিনই মারা যায়। রাত্রেবেলায় আমি যাকে দেখেছি তার বেঁচে থাকার কথা না, এবং মানে খুব নর্মাল ভাবে সে রাত্রেবেলায় মিটমিট করে, মানে জিনিসটা অস্বাভাবিক। আপনি ভয়াবহ অস্বাভাবিক। সেটাই, ফকিরকে যদি রাত্রেবেলায় বন্ধ মার্কেটের সামনে বসে থাকতে দেখেন
এবং আপনি ঠিক রাস্তা ক্রস করেছেন, আমি ইভেন গায়ে চিমটি টিমটি দিয়ে দেখলাম যে আমি কি ঘুমাচ্ছিলাম না কি করছিলাম, আমি দেখি আমি পুরোপুরি সজাগভাবে তাকে দেখতে পাচ্ছি। এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আর কিছু হতে আর পারে কিছু হতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই হচ্ছে ঘটনা, এবং আমরা প্রথমে চলে যাই হুমায়রার কাছে এবং হুমায়রার হাজবেন্ডের কাছে। তারা দুইজন মিলে ইনফ্যাক্ট একটা ঘটনা বলবেন এবং সেই ঘটনাটা আমরা তাদের কাছ থেকে শুনবো। ঘটনাটা কোথায় ঘটেছিল? রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে দিনাজপুর শেতাবগঞ্জে। ঘটনাটা শেতাবগঞ্জে, এটা এক রাতে ঘটে যাওয়া ঘটনা। এটা আমার বড় বোনকে ঘিরে, যদিও বড় বোনকে ঘিরে, বাট ভিকটিম আমরা সবাই, মানে আমার হোল ফ্যামিলি। তো এটা আমার বিয়ের ডিসেম্বর 2012, 16 ডিসেম্বরের ঘটনা। আমরা সবাই মিলে শর্ট ট্যুরে যাই, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্রেন্ড সবাই জয়েন করেছিল। তো আমরা বেসিক্যালি মানে যাওয়ার মানে গেছি ওখানে। তো থার্ড ডে, 3 দিনে যত সমস্যা শুরু হয়, তো আমরা আমার চাচা শ্বশুরের বাসায়, হ্যাঁ আমরা চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে আমরা অটো রাইস মিল যাবো দেখতে। অটো রাইস মিল যাওয়ার মানে রওনা হওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গেল, কজ ওটা মানে ডিসেম্বর ছিল, তো শীতের সময় ছিল। তো আমরা যাওয়ার পর প্ল্যান করলাম চিমনিতে উঠবো, চিমনিতে উঠবো। তো চাচা সাবধান করে বললেন যে চিমনিতে উঠতেছে ভালো কথা, বাট তাড়াতাড়ি নেমে যাও, বেশিক্ষণ থেকো না, আজানের আগে পারলে নেমে যাও। তো আমরা উঠার পর মানে এতই ব্যস্ত হয়ে গেলাম ছবি তোলার জন্য যে কোনো কিছুই মনে রইল না। তো হঠাৎ আমার হাজবেন্ড মানে বললো যে আজান দিতেছে, আজানের মিডল একদম মধ্যেখানে। তো বলতেছে চাচা তো বলছিল নেমে যেতে, তোমরা নামতেছো না কেন? তো একে একে আমরা নামছি, সবাই নামলাম। নেমে খেয়াল করলাম যে আমার আপু নামেনি। তো আমার আপুর সাথে আমার হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক, ওরা খুবই ভালো ফ্রেন্ড। তো আমার জাস্ট মিশু বলতেছে, চিমনির উপর তাকালো যে আপু ওখানে আছে কিনা। তো জাস্ট হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আপু ওদিকেই আছে এবং একটা দৃষ্টির দিকে তাকায় আছে, আউট ভিউর দিকে তাকায় আছে। আচ্ছা ভালো কথা। তো আমার আপু মানে মিশু এক দৌড়ে চলে গেছে, টাইম ওয়েস্ট না করে মিশু এক দৌড়ে উপরে চলে যায়, আপুকে মানে নক করলো যে তুমি নামো নাই কেন, আমরা সবাই নেমে গেছি, তুমি নামো নাই কেন? তো বলে তোমরা কখন নামলা? আমি জানি না। তো ও নামতে চাইনি, বলে আরো কিছুক্ষণ থাকি। তো আমার হাজবেন্ড বলতেছে না চলো, এক প্রকার জোর করে চলে এসেছেন, এক প্রকার জোর করে। তো আমরা তখনো বুঝিনি যে রাতে কি ওয়েট করতেছিল আমাদের জন্য ভাইয়া। তো অ্যাজ ইউজুয়াল আমরা পার্টি টাটি করে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছি। ওর হাজবেন্ডকে নিয়ে, ওর মেয়েকে নিয়ে ওর রুমে চলে গেছে। আমরা এক রুমে প্রায় 10-12 জনের মতো আমরা গল্প করতেছি। তো ঠিক 1:30 AM হবে এরকম সামথিং। তো আমাদের গ্রামের মানে আমাদের যে বাড়িটা ওখানে ওটার ফ্রন্ট গেটটায়, ওটার ফ্রন্টে যে গেটটা ওটা পুরো লোহার। তো এমন জোরে যে একটা জাস্ট আওয়াজ হলো, গুম করে একটা আওয়াজ হলো, জাস্ট গুম। মানে এটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না হয়তো, মানে এমন মানে গুম করে আওয়াজ হলো যে আমাদের উপরে টিনের ছাদ ছিল এবং গ্রিল ছিল, পুরো শেক করে গেছে, পুরো শেক, মানে জাস্ট শেক। তো আমরা ভয় পেয়ে গেছি, আমরা কথা বলা স্টপ করে সবাই শুনতেছি। জাস্ট ওইটা রেশ কাটতে না কাটতেই পিছনের দরজায় জাস্ট একটা গুম করে শব্দ, কিন্তু খুব স্লোলি। তো আমার হাজবেন্ডের কাজিন ছিল, ও ব্যাপারটাকে হালকা করার জন্য যে বলছে গ্রামের বাড়ি হয়তো ডাব অথবা অনেক কিছু পড়তে টরতে পারে। যাই হোক, এটা ব্যাপারটা পুরোপুরি ইগনোর করলাম আমরা। তো রাত ঠিক কটা বাজে আমি বলতে পারবো না, জাস্ট আমাদের গেটে নক, যে ঘরে বসে আমরা গল্প করতেছি, আমার গেটে নক, 2টা নক। তো আমার আপুর গলার ভয়েস, খোল, গেট খোল। তো আমার আপুর গলার ভয়েস শুনে যে আমি এতটাই শকড হলাম যে আমার আপু অনেক ভীতু প্রকৃতির, লাইক ও যে আসবে কাউকে ইনফর্ম না করে, হয়তো আমাকে ফোন দিবে যে মিশুকে পাঠাও, অথবা ও কাউকে নিয়ে আসবে, ও একা আসবে না, কারণ করিডোর দিয়ে গ্রামের বাড়ি, ও একা জীবনও আসবে না। তো ওকে গেট খুলে আমরা অবাক হয়ে গেছি। তো ও জাস্ট যখন ভিতরে ঢুকে বললো, জাস্ট রাগ করে বললো, তোমরা এতক্ষণ গল্প করতেছো, তোমরা ঘুমাবা না, কালকে আমরা ঢাকায় যাব। ও এটা বলে ও নিজেই গল্প করে মানে আমাদের সাথে জয়েন করলো। তো ভাইয়া ছিল, মিশুর ফ্রেন্ড ছিল মুকুল ভাইয়া। তো ও জাস্ট বলতেছে আমার আপুকে যে তুমি আসছো, তোমার কি মাথা খারাপ, মেয়েটাকে এত রাতে রেখে আসছো বারান্দায়, তুমি মেয়েটাকে নিয়ে আসতেছো না? আশফিন, আমার ভাগ্নির নাম আশফিন, তো নিয়ে আসো, ওকে বাইরে কেন রেখে আসছো? তো আপু জাস্ট অবাক হয়ে ভাইয়াকে বললো, মুকুল ভাইয়াকে বললো যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমার মেয়ে তো কখন ঘুমায় গেছে, আমি আমার মেয়েকে আনি নেই। তো আমরা জাস্ট ওনাকে নিয়ে ফান শুরু করলাম যে ভাইয়া কি দেখো কি না দেখো। তো ভাইয়া যে এক প্রকার মানে নিশ্চিত হওয়ার জন্য উনি নিজেই গেছে বারান্দায় যে আশফিন ছিল কিনা। তো উনি যেয়ে দেখেন না,
আশ্বিন নেই। তো জাস্ট একটু মানে অবাক হয়ে তা আমরা আবার ফান শুরু করে গল্প করা স্টার্ট করলাম। তো আমরা একটা টপিকস নিয়ে আড্ডা দিচ্ছিলাম উত্তরা রোড নিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো যে আড্ডা দিচ্ছিল উনি হচ্ছে কথা বলছিল, উনি মুকুল ভাইয়া কথা বলছিল। বাট আমার হাজবেন্ড খেয়াল করলো আমার আপু জনি ভাইয়ের দিকে তাকায় হাসতেছে। মূলত আমরা যে কথা বলে তার দিকে তাকায় থাকি, ও তাকায় আছে জনি ভাইয়ার দিকে। তো ব্যাপারটা একটু আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার কথা বলতেছে সিরিয়াস টপিক স্যার, তোমার মানে নীলা হাসতেছে। তো এটা সবাই খেয়াল করলো একে একে। তো সবাই কথা চুপ করে মানে কথা বলা বন্ধ করে ওর দিকে নোটিস করলো যে কি ব্যাপার, ও এরকম করতেছে কেন। তো ও দেখি চোখ বড় বড় করে জনি ভাইয়ের দিকে তাকেই হাসতেছে। বাট ওর হাসার মধ্যে একটা পেইন ছিল, মনে হয় কি খুব কষ্ট এরকম একটা মানে পেইন ফিল করতেছিল। তো ও জাস্ট ইনস্ট্যান্ট যখন আমরা মানে সবাই নোটিস করলাম তখনই ও জাস্ট বুকে হাত দিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলতেছে আমার পেইন হইতেছে, আই কান্ট ব্রিথ, আমি শ্বাস নিতে পারতেছি না। ও বেন্ড হয়ে যাচ্ছিল, পুরোপুরি কুকড়ে যাচ্ছিল। তো এক হাতে বুক ধরে আছে, এক হাতে ঘাট ধরে আছে, মানে বেন্ড হয়ে যাচ্ছিল, যেভাবে বেন্ড হয়ে যাচ্ছিল। তো আমরা পুরা মানে গ্রাম এত রাতে ডাক্তার কোথায় পাবো, কোথায় যাবো আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আমার হাজবেন্ড বললো যে এনি হাউ ওকে তো নিতে হবে, কোনো কিছু নিতে হবে, তো কোনো কিছু করার নাই। তো ওরা যখনই প্রস্তুতি নিচ্ছে যাবে, যে কোনো ওয়ে নেই আর, জাস্ট আমরা আপু আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জাস্ট সোফায় উপর বসলো এবং বসে বললো, তার ভঙ্গিটা এরকম ছিল তার কিছুই হয়নি, তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? আমার হ্যাঁ নর্মাল, একদম নর্মাল, যে কোথায় যাচ্ছ এত রাতে? আমি তো নর্মাল, আমার কিছু হয়নি, তোমরা বসো, মানে একদম নর্মাল। তো আমার হাজবেন্ডের কাজিন ছিল, তো উনি বলতেছে যে আচ্ছা মানে আঙ্কেল আন্টিদের ডাক দিই, আমার শ্বশুর আমার আম্মু আব্বু সবাইকে ডাক দিই। ও আমার আপু ওর কাজিনকে অনেক রেসপেক্ট করে, আপনি করে বলেন, জাস্ট আপনি কিছু বলে সঙ্গে বলতে পারেন কিন্তু, হ্যাঁ কোনো সমস্যা নেই। জাস্ট ওকে ডাক দিল হাজবেন্ডের কাজিন যে মানে ও তো আসলে ওই এলাকার মানে ও তো ছোটকাল থেকে ওখানে মানুষ হয়েছে, তো ওই জায়গাতে একটু প্রবলেম আছে যে এটা সে জানতো। হ্যাঁ, তো সে হয়তো কিছুটা গেস করতে পারছিল যে আসলে সে ধরনের কিছু একটা, সেজন্য সে বললো যে মানে কোনো মুরব্বীকে ডাকা হোক বা ডাকি কাউকে। হ্যাঁ, তো যখনই এটাই বললো ভাইয়া বললো, তো জাস্ট আমার আপু ওকে ডাক দিল, তুমি এখানে আসো। আপু কিন্তু ওকে আপনি করে বলে, জাস্ট তুমি এখানে আসো। এখানে ও সামনে আসছে, জাস্ট ওর কলারটা ধরে জাস্ট ও বললো যে কাউকে ডাক দিবি না, খবরদার তুই বস। মানে আপু ওকে বসায় দিয়ে আপু নিজে ফেইন্ট হয়ে গেল, আপু ফেইন্ট। তখন আপু মানে সেন্স নেই। তো ওর চিৎকার শুনে সবাই তো এসে পড়ছে, সবাই আব্বু আম্মু যত সবাই ছিল সবাই এসে পড়ছে। তো আমার শ্বশুর ওকে এসে দেখেই বলে যে এটা কোনো হার্ট অ্যাটাক না, ওর কোনো পেইন হয়নি, ওর উপর কোনো খারাপ কিছু পজেস্ট করছে, জাস্ট একটাই কথা বললো। এবং সাথে সাথে আমার চাচা শ্বশুরকে ডাকতে গেলেন। আমার চাচা শ্বশুর ছিলেন মসজিদের ইমাম। তো উনি যখন আসছেন, তো আমার বোন এভাবে বসেছিল যে পিছে দেয়াল, মাথায় জাস্ট বাড়ি দিচ্ছিল পিছে, এরকম আধো শোয়া আধো বসা ওরকম। তো আমার চাচা শ্বশুর জাস্ট এসে মানে সালাম দিয়েই ফার্স্টে বললেন যে আমি একজন মসজিদের ইমাম, তোমার কত বড় সাহস, তুমি আমার মানে আমার বাসার মেহমানের উপর তুমি আসছো, তুমি চলে যাও দয়া করে। তো ও জাস্ট একটাই কথা বললো, যাবো না। তো চাচা বললো কি চাও? মেরে ফেলবো। আবার চাচা জিজ্ঞেস করলো যে কেন? ভালো লাগে। তো চাচা রেগে গেলেন। তো চাচা সবাইকে মানে ওই রুমে যারা মিশুর ফ্রেন্ড সার্কেল, আমার দুলা ভাই, আমার ননদ সবাই ছিল, বললো ওকে ধরো, মানে ওকে মানে খোলা রেখো না। আমরা তখন ওকে টাচ করিনি, সবাইকে যখন বললো ধরো, ওর ট্রিটমেন্ট হবে এবার। তো সবাই মিলে ওকে ধরলো, মানে চারজন পা ধরে রাখছে, দুই হাত, আর ওর হাজবেন্ড ওর মাথা ধরে রাখছে। তো আমার চাচা শ্বশুর সরষের তেল দিয়ে জাস্ট মানে যেটা করে মানে এক্সোরসিজমের সময় যে প্রসিডিউর গুলো রয়েছে, হ্যাঁ প্রসিডিউর গুলো করতেছে। তো যখন করতেছে, তো ভাইয়া এটা না দেখলে কেউ বিলিভ করবে না যে মানে আমরা জাস্ট লাইক হরর ফিল্ম যেটা দেখি, জাস্ট লাইক হরর ফিল্ম, মনে কেউ বিলিভ করবে না হয়তো। বাট ওকে যে ধরে রাখছে, ওর মিডল পোর্শন থেকে, ওর মিডল পার্ট থেকে, কোমর থেকে ও উঠে যাচ্ছিল উপর দিকে, হ্যাঁ। এবং ওর জাস্ট হাতগুলো মুভ করতেছিল। ওকে যে এতজন মানুষ ধরে রাখছে, মানে কিছু মানে ও মনে হচ্ছে ওকে ছেড়ে দিলে ও শূন্যে ভেসে যাবে, মানে এত শক্তি, হ্যাঁ এত শক্তি, টোটালি শূন্যে ভেসে যাবে। তখনই আমার চাচা মানে জাস্ট সরষের তেল দিয়ে ওকে মানে মানে যেটা করলো, মাথায় ম্যাসাজ করলো, করে দিল। তো ও কিছুটা নিস্তেজ হলো, এবং যখন করতেছিল চিৎকার দিতেছিল, কন্টিনিউয়াসলি চিৎকার দিতেছিল। তো একটু নিস্তেজ হওয়ার পর আমার চাচা শ্বশুর মনে করলেন যে হয়তো ছেড়ে দিচ্ছে বডিটা। তো
তো সবাইকে বললো যে আস্তে আস্তে রিলিজ করো, হুট করে রিলিজ করো না, আস্তে আস্তে তোমরা রিলিজ করো। তো ওকে যখন একটু একটু মানে আস্তে আস্তে ছেড়ে দিতেছে, মানে ধরেন একটু মানে ছেড়ে দিল, ও জাস্ট একটা লাফ দিয়ে বিছানার উপর দাঁড়ায় গেটের মধ্যে, মানে গেটের উদ্দেশ্যে রওনা দিল, মানে গেট বাহির জাম্প করছে, মানে বের হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, এবং আমার পাশে আমার আব্বু ছিল, আমার আব্বু জাস্ট ধরছে আব্বুকে নিয়ে বের হয়ে যাবে, মানে এমন একটা অবস্থা আব্বুকে নিয়ে বের পাত্তা না দিয়ে একদমই। হ্যাঁ, আটকানোর মতো কোনো ওয়ে ছিল না। জাস্ট চাচা তখন ওকে ধরলো এবং ওদের ধরতে বললো, ওকে ধরতে বলে জাস্ট মানে শুয়ে দিতে বললো, আবার জাস্ট শুয়ে দিতে বললো। তো ওরা আবার ধরলো ওকে। তো চাচা তখন বললো যে এটা আমার একার পক্ষে সম্ভব না কন্ট্রোল করা, কারণ এটা খুবই মানে খারাপ প্রকৃতির, এটা আমার একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। যদি মানে ভালো হয় মেজো ভাইকে ডাকা, আমার মেজো চাচা শ্বশুর মানে ওনার আগে থেকে জিনের আমল করতেন, তো উনাকে মানে উনি স্পেশালিস্ট বলতে গেলে, তো উনাকে মানে ডাকতে যাবে। এমন সময় আমার চাচা শ্বশুর ডাকতে যাবে। ভাই এটা সবচেয়ে মানে আশ্চর্যজনক বিষয়, মেইন গেটে নক খুলে দেখি মেজো চাচা হাজির, কারণ মেজো চাচার বাসা অনেক দূরে ছিল। মেজো চাচা হাজির এবং কারোর সাথে কোনো কথা না বলে জাস্ট উনি ঘরে যে সূরা পড়তে ঘরে যাচ্ছে, ঘরে যে সব মানে সবাইকে ইশারা দিয়ে মুভ করতে বললো। জাস্ট আমার আপুর মাথাটা ধরে জাস্ট একটা ফু দিল, এবং আল্লাহর কালামের যে শক্তি এটা সেদিন আসলেই প্রমাণ পাইছি। মানে ও বলা মানে ফু দেওয়ার সাথে সাথেই যাই বলে বলতে লাগলো, যাই কন্টিনিউ যাই। তারপর যেটা হলো রাসেল ভাই, যে যাই তখন চাচা আমাকে বললো যে এখন তো যেতে দিব না, এখন তোমাকে বলতে হবে তুমি কেন আসছো, তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো, তুমি কি চাও, সব বলতে হবে ডিটেলসে। তো চাচা জাস্ট একটাই বললো তোমার নাম কি জিজ্ঞেস করলো। তো জাস্ট ফার্স্টে বললো সীতা। সেকেন্ড টাইম আমার চাচা আবার জিজ্ঞেস করলো নাম কি, বললো গীতা। তো তোমরা দুইজন, মাথা নাড়লো, কোনো অ্যান্সার দিল না, জাস্ট মাথা নাড়লো। তো বলতেছে যে কোথা থেকে আসছো, শঙ্খচূড়া নামের একটা জায়গার কথা বললো। তো যখনই শঙ্খচূড়া নামের জায়গার একটা কথা বললো, আমার হাজবেন্ডের দিকে চাচা আমার তাকালো, যে একদম রেগে তাকালো, যে তোমরা কি অটো রাইস মিলে দিয়ে গেছিলা? বলে হ্যাঁ। সন্ধ্যা দিয়ে গেছিলা? বলে হ্যাঁ। বলে যাওয়াটা ঠিক হয়নি, তুমি জানো যে আমাদের ফ্যামিলির উপর একটা আমাদের ব্যাড এফেক্ট আছে, তুমি কেন গেছো? যাই হোক, শঙ্খচূড়াটা রাসেল ভাই, শঙ্খচূড়াটা এমন একটা জায়গা যে আমাদের অটো রাইস মিলের পিছনের জায়গাটার নামই হচ্ছে শঙ্খচূড়া, আর ওখানে একটা চিতা খোলা আছে। মেইনলি মানে সমস্যাটা হয়েছেই সেখানে, মানে সন্ধ্যার সময় ওঠাতে উপরে মানে চাচার কথা মতো আর কি, যে ওখান থেকে সমস্যাটা শুরু হয়েছে। তো চাচা বললো যে এখন ওর বডিতে যে মানে যারা আছে তারা ওই মানে শ্মশানেরই বাসিন্দা বলতে গেলে। তো চাচা বললো যে এখন আর কোনো প্রবলেম হবে না, তোমরা মানে এখন বডি ছেড়ে চলে যাবে। তো তোমরা যেটা করার, তোমরা প্রত্যেকটা ঘরের গেট খুলে দাও, মেইন গেট, ইভেন মেইন গেট, বাসার মেইন গেট, বারান্দার গেট, মানে যত গেট আছে সব খুলে দাও এবং সব গেটে থেকে সরে যাও। তো রাসেল ভাই, ডিসেম্বরের মান্থ, দিনাজপুরে প্রচুর ঠান্ডা পড়ে এবং আমাদের এনভায়রনমেন্টে মানে অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছিল যে গরমে আমরা ঘামতেছিলাম, গরমে ওই মুহূর্তটা মানে গরমে সব দরজা খোলা, হ্যাঁ সব দরজা খোলা, মানে টেম্পারেচার অনেক, মানে দিনাজপুরের টেম্পারেচার আপনারা জানেন তো, এত হিট ছিল যে যখন বাতাসটা মনে হয় বের হচ্ছিল মানে পুরো বাসার গরমটা নিয়ে মনে হয় বের হয়ে যাচ্ছিল এরকম। তো মূলত যখন বের হয়ে যায় আমার আপু সাথে সাথে ফেইন্ট হয়ে যায়, ওর আর কোনো সেন্স আসে না, ফেইন্ট হয়ে যায়। তো সাথে সাথে আমার মেজো চাচা যে উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করছে, কোরআন তেলাওয়াত করতেছে 10 মিনিটের মতো প্রায় কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার পর কোরআন শরীফটা বন্ধ করার পর জাস্ট একটাই কথা বললো আমাদের উদ্দেশ্যে, যে এখন থেকে রাত 3:30 তখন বাজে, এখন থেকে ফজরের আজান পর্যন্ত আমি গেট লক করে দিয়ে যাচ্ছি, ইভেন প্রত্যেকটা গেট, বাসার রুমের এবং মেইন গেট, প্রত্যেকটা গেট লক করে দিয়ে যাচ্ছি ফজরের আজান পর্যন্ত, আমি এসে খোলা না পর্যন্ত তোমরা কেউ খুলবা না। কারণ হিসেবে বললো উনি যে যারা এখানে আছে বডিতে পজেস করছিল, হ্যাঁ জিন যারা, তো ওরা খুবই মানে খারাপ প্রকৃতির, লাইক খুবই এই টাইপের বললেন, পিশাচ টাইপের বললেন। তো ওরা মূলত বডি ছেড়ে গেছে, বাট বাসার বাউন্ডারি ছেড়ে যায়নি, ওরা অনেক কৌশলে অনেক কিছু করবে। আর আমার আপুকে যদি একবার বের করতে পারে বাসার বাউন্ডারি থেকে, এটাও বলে গেছিল চাচা যে ফেরত পাওয়া যাবে না, এটা বলে গেছিল যে ওকে হয়তো পাওয়া যাবে, হয়তো খুব খারাপ অবস্থায় পাওয়া যাবে, বাট ওকে মানে ওকে যে নরমাল পাওয়া যাবে না। তো যাই হোক, চাচা গেট লক করছে, প্রত্যেকটা গেট লক করছে রাসেল ভাই। তো আমরা ডিসিশন নিলাম আমরা ঘুমাবো না, যেহেতু পরের দিন আমাদের ঢাকায় ব্যাক করার কথা, আমরা ঘুমাবো না। তো
আমরা যে রুমটায় আপুকে মানে পজেস্ট করছিল ওই রুম থেকে আপুকে শিফট করে দেওয়া হয় অন্য রুমে, আপুর রুমে। তো আমার আপুর রুমে আমার শ্বশুর কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর আমরা অন্য রুমে বসে মানে চিন্তা করতেছিলাম এটা কি হলো। হ্যাঁ, কারণ এটা তো কখনো আমরা দেখিনি, এটা আমাদের চোখের সামনে হয়ে গেল, এটা কি। তো যাই হোক রাসেল ভাই, কথা বলতে বলতে ফার্স্ট টাইম যে গেটে একটা ঘুম করে শব্দ হয়েছিল, সেকেন্ড টাইম পজেস্ট হওয়ার আগে সেকেন্ড টাইম সেই শব্দটা ফ্রন্ট গেটে এবং পিছের গেটে অ্যাট এ মোমেন্ট, 1 সেকেন্ডের ব্যবধানে। আর আবার 2 মিনিট পর আমরা যে রুমে বসেছিলাম ওই রুমের জানালায় স্ক্র্যাচ, যেহেতু জানালা টিনের এসে ছিল, ওই যে লোহার ছিল, স্ক্র্যাচ, গ্রিলে স্ক্র্যাচ, মানে গ্রিলে কেউ যদি নখ টেনে নিয়ে যায় অথবা কোনো কিছু টেনে নিয়ে যায় ওরকম স্ক্র্যাচ। এবং বাইরে একটা টয়লেট ছিল আমাদের, যেখানে চাপকল, রাত 3:30টার দিকে চাপকলের পানি চাপতেছে এবং গোসল করার আওয়াজ, মানে কেউ পানি ঢালতেছে। সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা ছিল, কেউ টয়লেটে হেঁটে যাচ্ছে, মানে আমাদের পা টেনে হেঁটে যাচ্ছে, লাইক খড়ম পরে কেউ যদি ভারী পায়ে হাঁটে। এবং আমার বোনের নাম নীলা, বলে রাখি রাসেল ভাই, নীলা করে ডাক দিতেছিল, লাইক নীলা এইভাবে ডাক দিতেছিল। এটা সবাই শুনছে, আমাদের মানে ফজরের আজান পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি হচ্ছিল। হয় চাপকলে চাপ দিতেছে, না হলে গেটে বাড়ি দিচ্ছে, স্ক্র্যাচ হইতেছে এরকম। আর আমরা এতটাই ভয় পেয়েছি, আমি এতটা ভয় পেয়েছি যে আমি কান্না করতেছিলাম, যে এরকম ভয় আমি কখনোই পাইনি। তো এরকম ফজরের আজান পর্যন্ত রাসেল ভাই কন্টিনিউয়াসলি হচ্ছিল। এবং যখনই আমার চাচা শ্বশুর আজান দিতে যায় তখন গলা কাশি দিয়ে যাচ্ছিল যে হ্যাঁ আমি যাচ্ছি, মানে একটা ইঙ্গিত করে গেল, হ্যাঁ আমি যাচ্ছি, কোন রকম করো না, টেনশন করো না। তো যেই ফজরের আজানটা দিল রাসেল ভাই, ফজরের আজানটা সেদিন যে এত সুন্দর লাগলো, মানে এরকম সুন্দর মনে হয় কখনো মনে হয় হাঁপ ছেড়ে বাঁচছি, মানে এত সুন্দর আজানটা। তো সেদিন আমার চাচা শ্বশুর আবার তর্জমাও করলো, আর যেমন কোরআন তেলাওয়াত করে মাইকে আজানের পর গ্রামে অনেকে তর্জমা সেটা করলো। তো আজান দেওয়ার পর আলো ফুটার পর আমার মেজো চাচা এসে গেট খুললো, মানে যত লক ছিল গেট খুলে তো বললো যে আমার হাজবেন্ডকে ডেকে বললো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হও, আর হচ্ছে যে ওকে যমুনা পর্যন্ত ফলো আপ করবা, মানে চোখে রাখবা, যমুনা ক্রস করার পর ওর অ্যাটিটিউডটা দেখবা, আর যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিটিউডটা লক্ষ্য করবা। তো রাসেল ভাই মানে চাচা যেটা বললেন আসলে মানে যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিটিউড মানে এমন ছিল যে ওর নিজের মেয়েকেও কোলে নিচ্ছে না, মানে ওর নিজের মেয়েকে যে কোলে নিবে অথবা মানে একটা হ্যাঁ আমার মেয়ে সেই ধরনের কোনো কিছু নাই, কোনো খাওয়া দাওয়া কোনো কিছু না, কোনো কিছু এবং মেজাজ পুরোপুরি অন্যরকম, যে সেই এরকম। হ্যাঁ, এবং জনি ভাইয়াকে দেখে কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছিল, মানে জনি ভাই যদি সামনে দিয়ে যায় সে অন্যদিকে যাচ্ছে, এরকম একটা ভয়। তো আর যমুনা ক্রস করার পর অনেকটাই নর্মাল, অনেকটাই স্বাভাবিক। আর জনি ভাইয়ার যে ঘটনাটা, ও আমার হাজবেন্ড বলুক, কারণ ওকেই বলছে, আমার বোন ওকেই বলছে। হ্যাঁ হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই এই ঘটনাটার, যেটা যে আমি কখনোই এরকম শুনিনি আসলে আগে, যে মানে যখন সকাল হয় ও যখন একটু সুস্থ বোধ করে তখন আমি ওর রুমে যাই, ওকে আমি জিজ্ঞেস করি যে আসলে রাতে কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমারও জানার খুব ইন্টারেস্ট ছিল যে আসলে কি ব্যাপারটা, কি হলো, কি দেখলো এরকম। হ্যাঁ, তো ও আমাকে যেটা বললো যে জাস্ট একটা কথাই বললো যে আচ্ছা মানুষকে এভাবে মারতে পারে। তো আমি ওর কথাটা শুনে মানে খুবই অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, কে কাকে মারার কোনো ব্যাপারই ঘটেনি। তখন আমি ওকে বললাম যে আপু তোমাকে কে মারছো, তুমি আমাকে বলো, আমার সাথে শেয়ার করো, আমি ওর মানে করব, যে ব্যবস্থা নিব যে কে এটা করলো। তো বলতেছে যে জনি আমাকে এভাবে মারলো, মানে আমার কাজিনের কথা বলতেছে, আমরা তো ফ্রেন্ড প্লাস কাজিন একই রকম। তো আমি আরো অবাক হলাম যে জনি তোমাকে মারছে, কিভাবে মারলো, কেন মারলো। বলে যে ওই যে যখন গল্প বলতেছিল, মুকুল যখন কথা বলতেছিল আমার এক ফ্রেন্ডের কথা, যে আমি খেয়াল করলাম, মানে ও আর চোখে খেয়াল করছে যে জনি ওর দিকে তাকায় আছে। কিন্তু রাসেল ভাই আপনি কি নোটিস করছিলেন, হুমায়ুন কিন্তু বলছে আমরা সবাই দেখছি যে নীলা জনির দিকে তাকায় ছিল, কিন্তু নীলা যেটা বলতেছে যে জনি নীলার দিকে তাকান আর চোখে। তখন ওর ভাষ্য মতো যে ও জনির দিকে তাকায় এবং ও দেখে যে জনি ওর দিকে তাকায় হাসতেছে। তো এক পর্যায়ে ও দেখে যে জনির চোখগুলো লাল হয়ে বড় বড় হয়ে যাচ্ছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে, ব্ল্যাক শ্যাডো চলে আসতেছে মুখের মধ্যে, মানে খুবই মানে প্যারানর্মাল একটা ব্যাপার চলে আসছে ওর মুখে, এবং হাত দুটা কোনই থেকে উপরের দিকে উঠে যাচ্ছে বেন্ড হয়ে,
আর ঘাড় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতিতে জনি ওর উপর জাম্প করে। তারপর আর ওর কিছু মনে নেই, তো ওইটাকে ধরেই নিছে যে জনি ওকে মারতেছে। তো এরকম কিছু একটা দেখছে ও। তো আমি সকালে চাচাকে জিজ্ঞেস করি যে চাচা এরকম কিছু হয়েছিল, তখন আমার চাচা বলে যে আসলে বাবা এটা তো একটা জিনের পজিশন, তুমি তো বুঝতেই পারছো, আর ওদের ভিতরে অনেক রকম জাত থাকে। এর জন্য আমি তোমাকে বলছি যে রাতের বেলা আসলে ওরা যে চলে যায় এটা ওদের সাইন, হয়তো কোনো সাইন দিয়ে যায়, বা কোনো কোনো জিন যখন পজেস্ট করে গেলে জাস্ট চলে গেল। কিন্তু কিছু প্রকৃতির আছে এরা খুবই খারাপ জাতের, মানে তারা কথা দিয়ে কথা রাখে না। আমি বুঝতে পারছি যে এটা কোন প্রকৃতির ছিল, এর জন্যই আমি বলছি যে ঘর থেকে কেউ বের হবে না। হ্যাঁ, এবং তাদের পজিশন ছিল যে 2টা জিন ছিল এখানে, যে ইফেক্ট দিছে। ফার্স্টে আমার ফ্রেন্ড মুকুল দেখে যে নীলার মেয়েটা পিছনে দাঁড়ানো, আমরা কেউই দেখলাম না, ওইটা একরকম ইফেক্ট। আবার নীলা যেটা দেখলো যে জনি ওর উপর লাভ দিয়ে পড়লো, এটাও হচ্ছে একরকম ইফেক্ট। তারপরে শেষ পর্যন্ত চাচা যেটা বললো যে আসলে এটা হচ্ছে ইফরিত প্রজাতির জিনদের মধ্যে পড়ে, যেটা মানে শয়তানের প্রজাতি আর কি, মানে প্রচুর ভয়ঙ্কর ধরনের জিনদের ভিতরেই এটা পড়ে। তো এই জন্য আর কি এই ধরনের এত কিছু হয়ে গেছে, আর উনি আমাদের তাদের লিফট করতে বলছেন। হ্যাঁ, যেটা আরেকটা কথা, আমরা কোনো কিছু দেখিনি, আমরা কোনো কিছু মানে আমরা কোনো জিন দেখিনি, কোনো ভূত দেখিনি, কোনো রকমের কোনো উইয়ার্ড ফেস দেখিনি, বাট আমরা যেটা ফিল করছি লাইক স্ক্র্যাচ, আপুর নাম ধরে ডাকা, পায়ে ধরে হাঁটা, মানে পায়ে ভারী পায়ে হাঁটা, গেটে বাড়ি দেওয়া কন্টিনিউয়াসলি ফজরের আজান পর্যন্ত। এটা শুধু আমি না, আমরা না, আমাদের ফ্যামিলি, আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যত পার্সন ছিল সবাই শুনছে। মানে ব্যাপারটা এরকম যে যখন কেউ বাইরে ভারী পায়ের আওয়াজ শুনছে তখন সবাই সেটাই শুনছে, মানে একই জিনিস সবাই শুনছে, স্ক্র্যাচ মানে সাউন্ড হচ্ছে স্ক্র্যাচের, তখন সেটাই শুনছে সবাই। যখন নক করছে তখন সেই নকের শব্দই শুনছে। এবং আমার হাজবেন্ড কন্টিনিউয়াসলি আমার দুলাভাইয়ের সাথে মানে করতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে যে ভাই আপনি কিছু শুনতেছেন, এই রুম থেকে ওই রুম, ভাইয়া আপনি কিছু শুনতে আওয়াজ পাচ্ছেন? বলে হ্যাঁ পাচ্ছি। বলে বের হয়েন না, বের হয়েন না। জাস্ট আমার হাজবেন্ড এটাই বলতেছেন, বের হয়েন না, যেটাই শুনবেন বের হবেন না, বের হবেন না, এটাই। তো রাসেল ভাই লাস্টে যেটা হলো, আমরা ঢাকায় ব্যাক করলাম, সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু যেটা হয় যে ও পর 3 রাত একই স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে যে আমার গ্রামের যে বাড়িটা, ওখান থেকে সে রাত্রেবেলা দৌড় দিয়ে বের হয়ে সেই অটো রাইস মিলের দিকে চলে যাচ্ছে, মানে সেই শঙ্খচূড়ার দিকে চলে যাচ্ছে। পরপর 3 রাত দেখার পরে আমরা এটা নিয়ে আবার একটু চিন্তা করলাম যে এটা কেন হচ্ছে। চাচাকে ফোন করা হলো, চাচা বললো যে তোমরা এক কাজ করো, ঢাকায় ভালো কোনো হুজুর বা কোনো মানে ইসলামিক স্কলারের ইয়েটা নাও, তোমরা সাজেশন নাও। পরে আমরা একটা হুজুর দেখালাম, তো উনি আবার কিছু রিচুয়ালস দিল, ইয়ে দিয়ে সপ্তাহখানেক করার পরে আল্লাহর রহমতে তারপর ভালো হয়ে গেছে। একদম আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আশা করছি যে জাকির ঘটনা অনেক ভালো লাগবে। জাকি, কোথা থেকে এসেছেন এবং আমাদের যদি জানিয়ে দেন যে আপনি যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে? আমার বাসা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। ঘটনাটা আমাদের কলাভবনে ঘটে যাওয়া। আচ্ছা, ঘটনাটা প্রথম যে ঘটনাটা কলাভবনে, সেটা হলো আমাদের ফাইনাল ইয়ারের কৃপা আপু আমাকে বলেছিলেন। তো আমাদের ডিপার্টমেন্টটা হলো কলাভবনের টপ ফ্লোরে 6 তলায়। আমাদের কিছু কোর্স থাকে, একটা কোর্স হলো সেট ডিজাইন, নাটকের সেট ডিজাইনের। তো তখন কৃপাপুদের পরীক্ষার আগে কিছুদিন তাদেরকে বেশ রাত পর্যন্ত কাজ করতে হতো ডিপার্টমেন্টে। তো আমাদের ডিপার্টমেন্টে এমনিও অনেক রাত পর্যন্ত কাজ হয়, এই কারণে ডিপার্টমেন্ট 6 তলা সবসময় আলোকিতই থাকে, কিন্তু অন্য ফ্লোর গুলো কলাভবনের অন্ধকার থাকে। এই করিডোরে 2-1টা লাইট থাকে। এখন যেদিন ঘটনাটা যেদিন শুরু হলো, সেদিন কৃপাপু এবং সাথে তার 2 ফ্রেন্ড ছিল, তারা নামছেন। তারা যখন 3 তলায় নামলেন, 3 তলাও অন্ধকার, করিডোরে 2-1টা লাইট আছে। আর কলাভবনের সিঁড়িটা হলো কলাভবনের ঠিক মাঝখানে, আর সিঁড়ির 2 পাশে করিডোর 2 পাশ দিয়ে অনেক লম্বা। কলাভবন বিল্ডিংটা পাশাপাশি অনেক লম্বা। তো তারা দেখলো যে তাদের হাতের বাম পাশে করিডোরের একবারে লাস্ট প্রান্তে একজন লোক বসে আছে। লোকটা খালি গায়ে, একটা নর্মাল ফর্মাল প্যান্ট পরা, এবং সে উত্থিত পদ্মাসনে বসা। উত্থিত পদ্মাসনটা হলো 2টা পা ফোল্ড করা থাকে এবং হাতের তালু শুধু মাটিতে থাকে, আর বাকি বডির পুরো পার্টটা উপরে থাকে, মানে হাতের উপরে ভর দিয়ে বসা, বডিটা উপরে উঠে। এটা হলো উত্থিত পদ্মাসন। তো এই জিনিসটা তাদের কাছে খুব অদ্ভুত লাগলো। তারা এর জন্য প্রায় 10-15 সেকেন্ড ওই লোকটাকে অবজার্ভ করছে। হঠাৎ করে লোকটা তাদের দিকে
টার্ন করলো এবং খুব রাগ, একটা লুকটা তার ছিল খুবই মানে রাগান্বিত একটা দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকালো। এটা দেখে তারা দৌড়ে নেমে গেল। ওদিনকার মতো ওই ঘটনা এখানে শেষ। পরের দিন আবারও তারা তখনও প্রায় রাত 9:30-10টা বাজে নামছে, ওই দিনও 6 তলা থেকে নামছে এবং 3 তলায় আসার পর আজকেও তারা একই ঘটনা দেখতেছে, যে ওই লোকটাই ওই একইভাবে খালি গায়ে এবং উত্থিত পদ্মাসনে বসে আছে। এবং আজকেও তারা কিছুক্ষণ দেখার পর ওই লোকটা আজকেও আগের দিনের মতো ওদের দিকে হট করে টার্ন করলো এবং ওই রাগান্বিত দৃষ্টিতে। তো আজকে তারা খুব ভয় পেয়ে গিয়ে দৌড়ে গিয়ে নিচের যে নাইট গার্ড ছিল, 2জন নাইট গার্ড থাকে কলাভবনে রাতের বেলা, তো তাদেরকে গিয়ে বললো এরকম ঘটনা। তো তারা বললো যে আমরা তো মাত্র 2জন আছি, আর 6 তলার ডিপার্টমেন্ট ছাড়া তো আর কোনো ডিপার্টমেন্ট খোলাও নাই, তারপর তারা চেক করে আসবে বললো। তারপর গিয়ে চেক করে এসে বললো যে না, কেউ তো নাই। তো ওই দিন শেষ হয়ে গেল। থার্ড দিন আবার যখন তারা নামছে, ওই 3 তলায় নামার পর আজকেও তারা দেখলো ওই লোকটা ওই একইভাবে বসা উত্থিত পদ্মাসন। আজকে যেটা হলো যে লোকটা তাদের দিকে তাকানোর পর উঠে সোজা দৌড় দিল, মানে তাদের দিকে দৌড় না দিয়ে করিডোর আরেকটা রাস্তার যে চলে গিয়েছে ভবনের পিছন দিকে, ওই দিকে সোজা দৌড়। উল্টা হওয়ার কথা ছিল, যারা দেখছে তাদের দৌড় দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম 2 দিন সে কোনো রিয়াকশন, শুধু তাকাচ্ছিল, আর থার্ড দিন উঠে সোজা দৌড় দিল। হ্যাঁ, এই ঘটনাটা আমি যখন আমার আর ফিলসফি ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের কাছে বলেছিলাম, তখন তিনি তার একটা এক্সপিরিয়েন্স বললেন। এটা 2009-10 সালে এই টাইমে, তখন তিনি মাস্টার্সে, তখন তিনি একজন প্রফেসরের আন্ডারে একটা প্রজেক্টে কাজ করছিলেন, যে কারণে তাকে এরকম অনেক রাত হয়ে যেত বাসায় ফিরতেন। প্রজেক্ট সাবমিশনের কিছুদিন আগের ঘটনা। তো 3 তলায় ফিলসফি ডিপার্টমেন্ট, আর উনি আমাদের কলাভবনের সিঁড়ি এবং লিফট যেখানে, তার পাশ দিয়েই হলো যে প্রতিটা ফ্লোরে একটা করে বড় ক্লাসরুম আছে, লেকচার থিয়েটার টাইপের, যেখানে প্রায় 100-150 জনের ক্লাস নেওয়া হয়। বিরাট রুম যেগুলো, এবং এগুলো এসি, অনেক ডিপার্টমেন্টে এসি, এই রুমগুলো বিশেষ করে এসি থাকে এবং দরজা জানলা সব অফ করে, এবং জানালা গ্লাসে হলো শাটার ফেলা থাকে, করে ক্লাস চলে। তো উনি প্রথম দিন যেটা দেখলেন, প্রথম দিন না, উনি প্রায় 3 দিন টানা উনি যখন ফিরতেন রাত 10টা বা 10:30, উনি দেখতেন যে ওই কলাভবনের ওই রুমগুলায়, ওনার 3 তলায় ফিলসফি ডিপার্টমেন্টের 3 তলায় ওই রুমটার পাশ দিয়ে আসার সময় উনি শব্দ পেতেন যে ক্লাস হচ্ছে। ক্লাসে যে অনেক মানুষ, তো মানে একটা বড় গ্যালারিতে অনেক মানুষ হলে একটা তো নর্মাল গুনগুন বা কথা বলা আওয়াজ পাওয়া যায়, যেটা উনি লক্ষ্য করতেন। প্রথম 1, 2, 3 দিন এটা লক্ষ্য করার পর 4th ডেতে ওনার সাথে আরেকজন ছিল, ওই প্রজেক্টে কাজ করছে আরেকজন। তো উনি বললেন এরকম যে আমি ওই লোক একজন যে ছিল তাকে বলছিল যে এরকম 3 দিন ধরে আমি নোটিস করছি, তো এক্সট্রা ক্লাস তো 1-2 দিন হতে পারে, কিন্তু প্রত্যেক দিন তো হয় না এরকম, তাও আবার রাত 10:30টায়। আর মেয়েদের হল তো আমাদের 9:30টায় বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা হল তো হওয়ার কথা না। তখন ও সাথে যে ছিল সে বলে আচ্ছা এক কাজ করি, আমরা খুলে দেখি। যে তারা আওয়াজ পাচ্ছে, যে তারা দরজাটা খুললো, অমনি আওয়াজ নাই এবং পুরো লাইট অফ, এবং রুমের ভিতর কেউ নেই। এটা থেকে তারা খুব ভয় দৌড়ায় নিচে নেমে গেল এবং নাইট গার্ডকে গিয়ে বলে, মানে যে ভাইয়াটা 3-4 দিন ধরে নোটিস করছে, উনি বলে এরকম 3-4 দিন ধরে করছে। তখন ওই গার্ডটা তাদেরকে যেটা বললো যে মামা, আপনি তো মাত্র 3-4 দিন ধরে এইসব জিনিস দেখে ভয় পাচ্ছেন, আর আমরা বছরের পর বছর প্রত্যেক তালায় তালায় এবং বিভিন্ন ক্লাসরুমে এরকম রাত 2টা-2:30টায় ক্লাস হতে শুনি। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার যেটা, যে রাত 2টা-3টার সময় আপনি লিফট অন হয়ে যায়। এটা ইলিউশন না, সো এটা মানে এরকম কিছু না, মানে সবাই মানে অলরেডি জানে ব্যাপারটা, এবং এটা রেগুলার একটা ঘটনা সবার কাছে। তখনকার, এখন আমি ইদানিং ওই সময় কথাই বলছি, আমি প্রথম যেটা বলছি ওইটা আবার কিন্তু এই বছরই ঘটা। কৃপা আপু যে ঘটনাটা বলেছেন ওটা এই বছরের ঘটা। তো উনি বলছেন খুব বেশি কিন্তু আগেরও না, যে ঘটনাগুলো বলছেন সেগুলো কিন্তু খুব বেশি আগের না, যে আপনি লিফট অন হয়ে যায় এবং একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাওয়া আসা করে। লিফট তো ভিতরে সুইচ যেটাতে আপনি দিবেন যাওয়া আসা করে, তুমি একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাওয়া আসা করে একাই, এবং কোন ধরনের মানে কেউ থাকুক আর না থাকুক আপনার বন্ধ হয়ে যায়। কলাভবনের লিফট হলো রবিবার থেকে বৃহস্পতিবার 5টা পর্যন্ত অন, আর শুক্র শনিবার রাত 9টা পর্যন্ত। আচ্ছা, সো এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলো কেন ঘটেছে বা এই ঘটনাগুলোর উৎস কোথায়, এই সম্পর্কে কোনো কিছু নিশ্চয়ই জানা যায়নি। উৎস ঠিক
মানে ক্লারিফাই করে বলা যাবে না, যেহেতু অনেক আগের বিল্ডিং এবং এই বিল্ডিং এর সামনে ভাষা আন্দোলন বা ৭১ মুক্তিযুদ্ধ বা সব রকমের গণহত্যা অনেক কিছু দেখেছে এই বিল্ডিং। হ্যাঁ সেটাই, কিন্তু মানে কিন্তু ব্যাপার হচ্ছে স্পেসিফিক এই কোনো এই ঘটনার কোনো কারণ জানা যায়নি। ওকে, সো এই হচ্ছে ঘটনা। এবং যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি নামটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, আমি ঘটনায় চলে যাচ্ছি। আচ্ছা, ওকে। এই ঘটনাটা হচ্ছে 4 বছর আগে, নভেম্বর 2011। তখন আমি বেলি রোড অফিসার্স কোয়ার্টারে থাকি। এটা অ্যাকচুয়ালি ঢাকার ভেতরে অনেক নিরিবিলি একটা জায়গা, আর রাত 8টা-9টার পর আরো বেশি নিরিবিলি হয়ে যায়। তো এরকমই একদিন আমি পড়া টেবিলে বসে আছি, দেখলাম বাইরে একটা ঠক ঠক আওয়াজ পেলাম আর কি। তো আমি কিসের আওয়াজ চেক করার জন্য আমি পর্দাটা সরাতেই দেখি যে আমার থেকে 10 হাত দূরে, ও বলে রাখি যে আমি অ্যাকচুয়ালি আমাদের বাসাটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। তো দেখি যে উঠানে আমার থেকে 10 হাত দূরে এক বৃদ্ধ মহিলা, সে এক লাঠিতে ভর দিয়ে ঠক ঠক করে আগাচ্ছে আর কি সামনে। তো না, আমার কাছে ব্যাপারটা খটকা লাগে, কজ আমাদের কোয়ার্টারে সবসময় দারোয়ান থাকে, আর গার্ড সবসময় চেক করে যে বাইরে থেকে কে আসতেছে। আর রাত 9টার পর অ্যাকচুয়ালি এইরকম বয়স্ক কোনো মহিলাকে ভেতরে হাঁটার জন্য অ্যালাউ করবে না। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ওনার ফেসটা দেখতে পারি না, কজ বাইরে অন্ধকার ছিল, জাস্ট অবয়বটা দেখতে পারি। সেটা দেখেই বুঝি যে উনি আমাকে দেখে অ্যাকচুয়ালি থমকে গেলেন। আর তারপরেই উনি যেটা করলেন যে উনি ওনার হাতের লাঠিটা ফেলে দিলেন, আর তারপর উনি জাস্ট দৌড়ে আমার দিকে আসতে শুরু করলেন। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে উনি খুঁড়িয়ে দৌড়ে আমার দিকে আসতে শুরু করলেন। তো আমি অনেক ভয় পেয়ে যাই, আমি জানালা থেকে সরে আসি। তো এই সময় আমার রিলেটিভ চলে আসে, যে কারণে ওই সময় ভয়টা অনেকটুকু কমে যায়। তো যাই হোক, নেক্সট দিন দুপুরবেলা আমি তখন বারান্দায় গেলাম। তো আমি দেখলাম যে দূর থেকে এক বৃদ্ধ লোক উঠান থেকে হেঁটে আসছে, একদম কালো করে। উনি ভিক্ষুকই হবে, কজ ওনার হাতে একটা আমি থালা দেখলাম, ভিক্ষা করার থালা। তো এখন এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাসার সামনে আরো 4টা বাসা পড়ে, 4টা বাসার বারান্দা। উনি ভিক্ষুক হলে অ্যাকচুয়ালি প্রতিটা বাসায় ওনার নক করার কথা, তো উনি কোনো বাসায় নক না করে উনি স্ট্রেট আমার দিকে আসতে শুরু করলো। আর একটু আগানোর পর দেখলাম যে ওনার অ্যাকচুয়ালি চোখ লাল, আর উনি আমার উপর ক্ষিপ্ত মনে হচ্ছে, পুরা দেখেই বোঝা যাচ্ছে। তা আমি সাথে সাথে দরজা আটকিয়ে দেই, রুমের ভেতরেই বসে থাকি। তো একটু পরেই দেখলাম যে আমার বারান্দায় অনেক জোরে জোরে ঠক ঠক করে উনি নক করছেন। আর নকটা নর্মাল মানুষ যেভাবে নক করে ঠিক সেরকম না, ব্যাপারটা কাইন্ডা হুমকির মতো ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি এটা শুনে ভয় পাই, আর উনি শুধু বলতে থাকে যে দরজা খোল। তো আমি টিভি ছেড়ে দেই, আর টিভি ছাড়ার পর আমি যেটা করি, ভলিউম বাড়িয়ে দিয়ে, যে চ্যানেলে আপনার আরবি একটা চ্যানেল আছে যেখানে শুধু সূরা আর কোরআন তেলাওয়াত করে, আমি সেটা জোরে করে অ্যাকচুয়ালি ছেড়ে দেই। এই সময়ই একটু পরে ওই লোক চলে যায়, যাওয়ার আগে বলে যে আমি আবার আসবো। তো যাই হোক, ওই দিনই বিকাল 4টার দিকে, তো বাসায় কারেন্ট ছিল না, আমি আমার MP3-তে রেডিও শুনতেছিলাম, আমি আমার খাটে বসেছিলাম। তো আমার খাটের সাথে যে জানালা, সেই জানালাটার পর্দা নামানো থাকলেও বাইরে থেকে কোনো কিছু গেলে সেটার অ্যাকচুয়ালি শ্যাডোটা পড়ে, মানে ছায়াটা পড়ে। তো এই সময় আমি দেখলাম বাইরে জাস্ট উঠানে কোন একটা মেয়ে হেঁটে যাচ্ছে, মানে অনবরত আমার বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি মেয়েটার নেক পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি এটা ভেবেই সন্তুষ্ট ছিলাম যে যা হচ্ছে এটা বাসার বাইরে হচ্ছে, ভেতরে হচ্ছে না। কিন্তু এটা ভাবতে না ভাবতে আমি দেখলাম ছায়াটা বড় হয়ে গেল। ছায়াটা এখন আর নেকে আমি দেখতে পাচ্ছি না, আমি কোমর পর্যন্ত দেখতে পাচ্ছি। সে এখন আমার বারান্দার ভেতরে অ্যাকচুয়ালি হাঁটছে। তো আমি অ্যাকচুয়ালি ভয় পেয়ে আমি আয়াতুল কুরসি পড়ি 3 বার। তারপর সাহস নিয়ে আমি বারান্দার দরজাটা খুলি, বারান্দার না অ্যাকচুয়ালি বাসার দরজাটা খুলি। MP3টা হচ্ছে আমার খাটের পাশে একটা চেয়ার 3 ফুট দূর, সেখানে রেখে দিই MP3 প্লেয়ারটা। তো আমি যখন খুলি দেখি যে কিছুই নেই। আমি জাস্ট আবার দরজাটা আটকাইতে যাই, দেখি যে একটা শ্যাডো, কালো ছায়া, সেটা মেয়েরই ছায়া হবে, কজ উপরের চুলগুলা উঠতেছিল কাইন্ডা, সেটা ঠিক আমাকে ভেদ করে চলে গেল। খুব গরম কিছু আমার ভেতর দিয়ে চলে গেল। তো তারপরে আমি অ্যাকচুয়ালি সেন্সটা হারিয়ে ফেলি। তো আমার যখন সেন্স ফিরে আমি দেখি যে আমি হাত পা কিছু নাড়াচাড়া করতে পারছি না, একদমই পারছি না। তো এই সময় আমি কি যেন আরবিতে বলে চিৎকার দিই, আমি আসলে নিজেও বলতে পারবো না। তো এরপরেই আমি আস্তে আস্তে আমার হাত পা মুভ করতে পারি।
তো আমি ধরে নিতেছি যে এটা আমাকে বোবায় ধরতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে যদি বোবায় ধরে থাকে তাহলে, আর আমি যদি ব্যাপারটা ঘুমের মধ্যেই হয়ে থাকে লাস্ট ঘটনাটা, তো আমি MP3 প্লেয়ারটা আমার সাথেই থাকার কথা, কিন্তু MP3 প্লেয়ারটা আমি যখন উঠলাম দেখলাম যে MP3 প্লেয়ারটা চেয়ারের উপরেই ছিল। তো এটা বলতেই হবে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে আর কি। এরপর থেকে আমি অ্যাকচুয়ালি রাত্রেবেলা সচরাচর চেষ্টা করি খুব নিরিবিলি হওয়ার আগেই ঘুমায় পড়তে, অ্যাটলিস্ট একটা পার্সন জেগে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়তে। আর যদি কোনোভাবে একদম রাত 3টা 3:30টার দিকে কখনো যদি ঘুম ভেঙেও যায়, আমি চেষ্টা করি রুমের লাইট জ্বালিয়ে ঘুমাতে, কারণ এখন আমি ভয় পাই। এখন আগে কোনো সময় ভয় পেতেন না? আমি কখনোই আগে ভয় পেতাম না। আগে 3টা 4টার সময় আমি উঠে টিভি দেখতাম, এখন জিনিসটা কাইন্ড অফ ভয় লাগে আমার। সেটাই, মানে যে কোনো সময় যে কোনো দিন যে কেউ হঠাৎ করে এরকম কোনো কারণে ভয় পেয়ে যেতেই পারেন, এবং আপনি ভয় পাননি মানে ব্যাপারটা এরকম না যে আপনি ভবিষ্যতে ভয় পাবেন না। আপনি তো কোনোদিন ভাবেননি বোধহয় যে আপনার না, আমার সাথে এরকম হবে আমি কখনো ভাবিনি, কখনো ভাবেননি। সেটাই তো, আমিও সেটাই বলবো যে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীদের কাছে। আপনার নাম প্লিজ একটু বলবেন, তারপর আপনি একটু জানাবেন আমাকে যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আমি সবুজ, ড্যাফোডিলে পড়ছি সিএসসি, আমি সেই যাত্রাবাড়ি থেকে। শুনি আপনার ঘটনা। হ্যাঁ, ঘটনাটা ভাই 2010-এ, তখন ভাই আমি SSC দিয়েছি, রেজাল্ট বাকি ছিল। তো আমার একটা ফ্রেন্ড ছিল, অনেক নাম, তো ওর গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। তো ওকে আমি বলেছিলাম যে তোর গ্রামের বাড়িতে যাব। তো হঠাৎ একদিন বিকালে ও আমার আম্মুর নাম্বার ফোন দেয়, ফোন দিয়ে আমাকে চায়। তো যখন ও আমাকে চাইলো তখন বললো যে আমার তো নানি মারা গেছে, তো আমি এখন যাব, আমার একা একা ভালো লাগছে না, তুই আমার সাথে চল। আমি বললাম ওকে ঠিক আছে। বাসায় আর মানে মারা যাওয়ার ব্যাপারটা বলি না, এমনি বলছিলাম ফ্রেন্ডের সাথে যাচ্ছি। তো ঢাকা মেডিকেল গেলাম, সেখান থেকে সব প্রসিডিউর করতে করতে প্রায় তখন রাতে 10টা বেজে গেছে। তো এখান থেকে একটা অ্যাম্বুলেন্স ঠিক করা, লাশের গাড়ি। তো সেটা নিয়ে আমরা বাসায় এই যে মারা গেছে এটা না বলার কোনো কারণ কি ছিল? এটা বলে হয়তো যেতে দিত না। তাই? আচ্ছা, ওকে। তারপরে শুনি। তখন তো মাত্র মানে SSC কম পাস করেছে, পরীক্ষা দিয়েছে। তো তারপরে যখন আমরা যাত্রাবাড়ি ক্রস করি তখন প্রায় 12টা বেজে গেছে। তো এর মধ্যে ভাই হঠাৎ যখন মানে একটু নিরিবিলি হতে লাগলো রাস্তাটা, তখন ভাই গাড়ি হঠাৎ স্লো হয়ে যাচ্ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড, আমরা তো বয়স তখন কম ছিল, আমরা মানে খুবই ভয় পাচ্ছিলাম আসলে। আর ফ্রেন্ডের বাবা বলছিল তোমরা ঘুমানোর চেষ্টা করো, আর এটা নিয়ে তোমরা বেশি মাথা ব্যথা করো না, এরকম হয় লাসে গাড়িতে হয়, তোমরা এটা নিয়ে এত নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। যাই হোক ভাইয়া, ঘুম তো আসছিল না, বারবার ভয় পাচ্ছিলাম। তো এরই মধ্যে ফ্রেন্ডের বাবা চিন্তা করলো যে বিকাল থেকে ওরা কিছু খায়নি, তো সে একটা ছোট টঙের দোকানের সামনে গাড়িটা দাঁড় করালো একটু দূরে, গিয়ে বললো আসলে চলো। ড্রাইভার আর হেল্পারকে বললো আপনারা থাকেন, আমরা আসতেছি। তো আমরা যখন গেলাম ভাইয়া, একটু পরে আমরা একটু নাস্তা করতেছি, একটু পরে ড্রাইভার আসলো। ড্রাইভার আসার পরে আমার যে ফ্রেন্ডের বাবা, সে বললো যে আপনি হেল্পারকে একা কেন রেখে আসছেন, কোনো প্রবলেম হইতে পারে, আপনি থাকতেন, আমরা তো আসতেছি, আমরা আসলে আপনি আসতেন। ও বলছে কেন, ওনার সাথে তো মুরাদ ভাই আছে। তো মুরাদ ভাই বলার পরে আমি আর আমার ফ্রেন্ড কিছুটা বিচলিত হয়ে গেলাম যে মুরাদ ভাইটা কি আসলে, আমরা তো যখন গাড়িতে উঠি তখন তো কাউকে দেখি নাই। তো এর মধ্যে ফ্রেন্ডের বাবা হঠাৎ করে কিছু একটা গেস করলেন, গেস করে তিনি বললেন তোমরা চুপ থাকো, তাই তুমি গাড়িতে চলো। গাড়ি যাবে, হেল্পারকে বললো, ড্রাইভার বললো মুরাদ ভাই কোথায়, বললো মুরাদ ভাই তো চলে গেছে। তো তিনি হঠাৎ করে বললেন যে আমাদেরকে সাইডে নিয়ে বললেন, ড্রাইভারের সামনে বললেন না যে এখন কোনো কোশ্চেন করবা না, তোমাদেরকে যা বলার আমি পরে বলতেছি। ড্রাইভারকে বললো যে তিনি কিছু নাস্তা নেই, ড্রাইভারকে বললেন আপনি এগুলি খান আর সোজা গাড়ি চালাবেন। তো একটু পরে ড্রাইভার একটু পরে গাড়ি থামাতে লাগলো রাস্তার ভিতরে। ফ্রেন্ডের বাবা বলে কেন আপনি গাড়ি থামালেন, বলে মুরাদ ভাই আমাকে ইশারা দিয়েছে গাড়ি থামানোর জন্য। তো যাই হোক, কয়েকবার গাড়ি থামানো, তারপরে ফ্রেন্ডের বাবা বললেন মুরাদ চলে গেছে, এটা অন্য কিছু, তুমি সোজা গাড়ি টানো, তুমি অন্য কোনো দিকে তাকাবা না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, তারপরও রাস্তায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলো। তারপরে আমরা পৌঁছানোর পরে সেখানে ফজরের পরে দাফন টাফন দিয়ে আমরা সকালবেলা যখন ব্যাক করছিলাম, তখন যখন গাড়ি ঢাকার ভিতরে ঢুকলো, তখন ফ্রেন্ডের বাবা বললেন, তখন ড্রাইভারও জিজ্ঞেস করছিল বারবার যে আসলে আঙ্কেল কি হয়েছিল, আমরাও আমাদেরও প্রশ্ন কি হয়েছিল, আসলে কি ঘটনা হচ্ছিল যে তার যে ছোট মামা ছিল, সে আরো 2-3 বছর আগে 2007-08-এর দিকে সে এই রোডটাতে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, এবং তার মাই মারা গেছিল হাসপাতালে। তো ফ্রেন্ডের বাবা বলছে হয়তো রাস্তায় কোনো একটা বিপদ হতে আমাদের জন্য, সে হয়তো সেভ করার জন্য আমাদের সাথে ছিল, কিংবা অন্য কোনো কারণে থাকতে পারে, সেটা আসলে আমি বলতে পারছি না। এর জন্য আসলে আমি চাইতেছিলাম যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে পৌঁছানোর জন্য, এটাকে আমি ইগনোর করতে চাইছিলাম।
এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি বলবেন যে প্লিজ আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমি এসেছি ধানমন্ডি শুক্রাবাদ থেকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার আব্বুর মুখ থেকে শোনা। এটা 80-র দশকের একটা ঘটনা। আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট, ওখানকারই একটা ঘটনা। আমার আব্বু একদিন তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে আমাদের উপজেলা শহর কালাই উপজেলা, সেখানে একটা সিনেমা হল রয়েছে, সেখানে একটি সিনেমা দেখতে আর কি যায় রাতের বেলা। তারপর সিনেমা যখন আর কি শেষ হয় মুভিটা, তখন অলমোস্ট প্রায় রাত 12টা বেজে যায়। তখন তারা বের হয়ে আমাদের এলাকার লোকজনকে খুঁজতেছিল যে কারোর সঙ্গে যাওয়া যায় নাকি। সেরকম মানে তারা কাউকে না পেয়ে তারা দুজনে আর কি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তারপর তারা কিছু দূর হাঁটার পর তারা ভাবলো যে মেইন রোড ধরে হাঁটলে অনেক বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাই তারা চিন্তা করলো যে ফসলের মাঠ আছে, সেখান দিয়ে গেলে মানে বাড়িতে আর কি দ্রুত পৌঁছাইতে পারবে। তাই তারা সেভাবেই মানে ফসলের মাঠ দিয়ে যাওয়ার জন্য ফসলের মাঠে নেমে পড়লো। যখন তারা ফসলের মাঠে নেমে পড়লো তখন তারা একটা জিনিস নোটিস করলো যে মনে হচ্ছিল দূরে অনেক মানুষ একসঙ্গে কান্না করলে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা মানে আওয়াজ ভেসে আসছিল। তারপর তারা আর কি ভাবলো যে হয়তো পাশের গ্রামে কেউ মারা গেছে, আমরা একটু দ্রুত হাঁটি দেখি কে মারা গেল। তারপর তারা যখন আর কি যতই মানে আমাদের গ্রামের কাছাকাছি চলে আসে তখন আর কি কান্নার আওয়াজটা আরো মানে কাছে মানে আসে। তখন তারা ভাবলো যে আমাদের গ্রামে হয়তো কেউ মারা গেছে, আমাদের গ্রামটা আর কি প্রথম ছিল মাঠ পেরিয়ে। তখন তারা আর কি আরো দ্রুত হাঁটলো। একসময় তারা আর কি মনে করলো মানে দেখলো মানে নোটিস করলো যে কান্নার আওয়াজগুলো অনেক লোকজনের মানে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল সেটা না, একজন মানে কান্না করছিল যে খুব করুণ সুরে একজন কে জানি মানে কান্না করতেছিল। তখন আর কি তারা আরো একটু মানে আমাদের গ্রামের কাছাকাছি যখন চলে আসলো তখন তারা দূর থেকে একটা জিনিস লক্ষ্য করলো যে একটা মেয়ে মানুষের মতো অবয়ব, শাড়ি পরা, অনেক লম্বা ছিল আর কি, তার চুলগুলা খোলা ছিল, হালকা বাতাসে তার শাড়ির আঁচলটা অনেক দূর পর্যন্ত মানে উঠতেছিল। এই জিনিসটা দেখে তারা দুজনে মানে প্রচুর ভয় পেল। ভয় পাওয়ার পর তারা আর কি মানে যা সুরা মুখে আসে সেটা আর কি পরে তারা ভাবলো যে মানে আমাদের গ্রামে পৌঁছাতে হবে যেভাবে হোক, কারণ পিছনে মানে ব্যাক করার কোনো ওয়ে ছিল না। তাই তারা কি দুজন মিলে মানে আমার আব্বু আর আমার চাচা দুজন মিলেই আর কি মানে মহিলাটার মানে পাশ দিয়ে আর কি দৌড়ে মানে প্রায় মিনিট খানিক দৌড়ানোর পর আমাদের একটা মানে পারিবারিক একটা কবরস্থান ছিল যেখানে একটা পুকুরও ছিল, সে পুকুর পাড়ে মানে গেল আর কি। তারপর যখন তারা গেল তখন তার পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলো যে তোরা আজকে নিজের জায়গায় গেছিস বলে বেঁচে গেলি। তারপর আর কি মানে আমার আব্বা আর আমার চাচা দ্রুত মানে বাড়িতে আর কি চলে যায়। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ডিয়ার লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের এই এপিসোডটি আপনাদের মাঝে কেমন লাগলো, আপনারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা শুনতে ইচ্ছুক কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। ভূতভূমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটি ঘটনা নিয়ে আপনারা এই চ্যানেলের মধ্যে শুনতে পারবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের নতুন একটি গল্পে। তো আমাদের আজকের গল্পটির নাম দেওয়া আছে অভিশপ্ত দেওয়াল ঘড়ি। অমিত তার শহরের পুরনো বাড়িতে একা থাকত। এই বাড়িতে তার ঠাকুরদা মারা যাওয়ার আগে তাকে একটি বিশাল অ্যান্টিক দেওয়াল ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। ঘড়িটা দেখতে ছিল খুবই সুন্দর, কিন্তু তার ঘন্টা বাজানোটা ছিল অদ্ভুত। ঠিক মাঝরাতে ঘড়িটা যখন 12টা বাজতো তখন তার শব্দে এক গভীর শূন্যতা অনুভূতি হতো। একদিন রাতে অমিত তার কাজের জন্য জেগেছিল রাত 12টা পর্যন্ত। কাজ করতে করতে একটা সময় দেখতে পেল যে ঘড়িতে রাত ঠিক 12টা বাজে।
ঘড়িটা টং কং করে বাজতে শুরু করলো। প্রথম 11টা ঘন্টা বাজলো স্বাভাবিকভাবে, কিন্তু যখন 12তম ঘন্টার আওয়াজ হলো তখন হঠাৎ করে চারপাশের সমস্ত শব্দ নিভে গেল। বৃষ্টির শব্দ, দূরে কুকুরের ডাক, এমনকি তার নিজের নিজস্ব যেন স্তব্ধ। ঘরটা 1 মিনিটের জন্য পুরো নীরব হয়ে গেল। অমিত ঘরের দিকে তাকালেন। তার কাঁটাগুলো স্থির, কিন্তু কাছের আড়ালে ঘন্টার ভাবলে কিছু একটা নড়ছে। কাঁটার দিকে নিচে এসে দেখতে পেল একটা আবছা মানুষের মুখ। মুখটা ভয়ে বিকৃত, যেন কাছের ভিতর থেকে চিৎকার করার চেষ্টা করছে। পরদিন অমিত লাইব্রেরিতে গিয়ে পুরনো রেকর্ড কাটল। সে জানতে পারল যে কারিগর এই ঘড়িটি তৈরি করেছিলেন। তিনি ঘড়িটি শেষ করার ঠিক পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। স্থানীয় লোকজনের বিশ্বাস ছিল কারিগর তার নিজের জীবনের একটা অংশ ওই ঘড়ির ভিতর ঢুকিয়ে দিয়েছেন। অমিত শাহের আরো গাঢ় হলো, সে রাতের বেলা ঘড়িটাকে আরো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। রাত প্রায় 12টার সময় সে মুহূর্তে আবার এলো। সবকিছু স্তব্ধ, কেবল ঘড়িটার মধ্যে সেই অনুভূতি, মুখটা। এবার অমিত সাহস করে ঘড়িটার কাছে গেল। সে লক্ষ্য করলো প্রতিবার যখন সে মুখ দেখা যায় তখন ঘড়ির ভিতরে পিতলের অংশগুলো যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে, যেন সময়ের সাথে নয়, সেই মুখটার যন্ত্রণার সাথে ঘড়িটাকে পরিবর্তন করা হচ্ছে। একদিন সে ঘড়িটা খুলে ভিতরের অংশগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। রাত 11টা বাজে 55 মিনিটে সে তুল নিয়ে এসে ঘরের কাছে দাঁড়ালো। তার উদ্দেশ্য ছিল 12টা বাজার আগেই কাছের কেনাকাটা খুলে ফেলব। 11টা 58 যখন সে কাছের ঢাকনা তালা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে জোরে বাজতে শুরু করলো, কিন্তু এলোমেলোভাবে। টং 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 টং। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেটা রাত 12টা পার করে আবার রাত 11টার দিকে ফিরে গেল। ঠিক তখনই দেয়ালের উপরে টাঙানো ঘড়ির ভিতরে সেই মুখটা চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার ছিল না, সেটা ছিল অমিতের নিজস্ব কণ্ঠস্বর। অমিত ভয়ে পিছনে এলো। সে দেখলো সে আবছা মুখটা এবার পুরোপুরি স্পষ্ট। সেটা ছিল তার নিজের মুখ, যা কয়েক মুহূর্তের জন্য ঘড়িটার ভিতরে আটকে গিয়েছিল। কিন্তু সে বুঝতে পারলো এই ঘড়ি সময়ের ভ্রম তৈরি করতে পারবে, আর যে কেউ এই রহস্য ভেদ করতে চায় আর একটা মুহূর্ত চিরতরে ঘড়ির ভিতরে বন্দি করে দেয়। রাত থেকে সেই অমিত আর কখনো 12টার সময় ঘড়ির দিকে তাকায়নি। সে ঘড়িটি ঢেকে রাখলো না, কারণ সে জানতো ঢাকা দিলেও তার ভিতরে জিনিসটা মুক্ত হবে না। আজও অমিতের ঘরের দেওয়ালের ঘড়িটা ঠিক মাঝখানে যখন 12টা বাজে তখন সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস অনুভব করলো। আর তারপরে শোনা যায় একটা চাপা গভীর মানুষের কণ্ঠস্বর, যা সময়ের কারাগারে চিরতরে আটকে গেছে। অবশ্যই নির্বাচনী যেটাই করা হোক না কেন, সর্বপ্রথম কুশল বিনিময় করা হবে। তো সব মিলে যে আমাদের কি নাম আইলস সব কিছু ঠিকঠাক মনে করে দিয়ে ঠিক আছে।
তো দর্শক, আমাদের আজকের এপিসোডটি ছিল পর্যন্তই, কারণ সবাই তো দর্শক, শেষ করছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পগুলো এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই গল্পটিতে একটা লাইক করে দেবেন, যদি পান সময় একটা শেয়ার করে দিবেন, এবং সবার শেষে চিকট টিমের জন্য একটি উদাহরণ যে আমরা সব কিছু মিলেই ঠিকঠাক হতে যাচ্ছে। তো আশা করছি আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো দর্শক, শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।